তো আহ, যারা আমাদের সাথে আজকে সেশনে জয়েন করছে সবাইকে ওয়েলকাম। আমি দেখতেছি অ্যারাউন্ড 20 পার্টিসিপেন্টস অলরেডি আমাদের সাথে জয়েন করছে এবং আরো আমাদের ওয়েটিং রুমে আছে। ধারাবাহিকভাবে তারা আমাদের সাথে জয়েন করবে। সবার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, সবাই অলরেডি অবশ্য জানে। আমি আবারও একটু পরিচয় করাই দিই আমাদের আজকের গেস্টের সাথে। আমাদের সাথে আজকে আছেন আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় একজন বড় ভাই, রানা ভাই। আহ, উনি আসলে দেশে আহ, দীর্ঘদিন ছিলেন। উনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। পরবর্তীতে এসকিউ গ্রুপে কিছুদিন চাকরি করছেন, ভিয়ালাটেক্স লিমিটেডে কিছুদিন ছিলেন এবং সর্বশেষ আমার সাথে রেনেসা গ্রুপে আমরা একসাথে চাকরি করছি। তো আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে। তো আজকে পরবর্তীতে রানা ভাই অবশ্য দেশে থাকেন নাই। বর্তমানে উনি ইউএসএ তে আছেন, ইউনিভার্সিটি অফ মিজোরিতে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে উনি আছেন। তো রানা ভাইকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাদের স্টুডেন্টদেরকে আসলে রিসার্চ কিভাবে রিসার্চ প্রপোজাল কিভাবে ডিজাইন করতে হয়, এই ব্যাপারটা আসলে আমাদের স্টুডেন্টের সাথে একটু শেয়ার করার জন্য, সো দ্যাট আমাদের যারা পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, যারা রিসার্চ করতে চায় বাট ভালো কোনো উম, পাচ্ছে না, মানে গ্রুমিং অভাবে তারা আসলে ঠিকঠাক মতো শুরু করতে পারতেছে না, বা কিভাবে ডিজাইনটা করতে হবে, রিসার্চ প্রপোজালটা কিভাবে তৈরি করতে হবে, কি কি কন্টেন্ট ওইখানে রাখতে হবে, কিভাবে কাজগুলো করতে হবে, এই ইনস্ট্রাকশন গুলোর অভাবের কারণে হয়তো অনেকেই এই জায়গাগুলোতে ঠিকমতো ফাইন টিউনিংটা করতে পারছে না। এই কারণেই মূলত রানা ভাই আমাদের সাথে জয়েন করছে আজকে। তো রানা ভাই, আপনাকে আহ, অনেক থ্যাঙ্কস আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। আর আমি এখন চাচ্ছি যে আপনি আপনার এই পুরো সেশনটা আপনি আপনার মতো করে কন্ডাক্ট করেন। শিওর। থ্যাংক ইউ ফাহাদ। ফাহাদকে ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য, টপিকে কথা বলার জন্য। এবং যারা আমি দেখতে পাচ্ছি প্রায় অলমোস্ট 25 জনের মাঝখানে অলরেডি অ্যাটেন্ডি হয়ে গেছে, তো সবাইকে ধন্যবাদ সেশনে জয়েন করার জন্য। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যারা আপনারা জয়েন করেছেন তাদের সবার যে আগ্রহ নতুন কিছু শেখার জন্য। আমি যখন প্রায় 6-7 বছর আগে আন্ডারগ্রেডে ছিলাম, তখন আমাদের রিসার্চ সম্পর্কে এখন টোটালি কোনো ধারণা ছিল না। কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে প্রপোজাল করতে হবে, আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, আমাদের টোটালি কোনো ধারণা ছিল না। এবং আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা 5-6 বছর আগে যারা বের হয়েছি তাদের সবারই যেই ফাইনাল প্রজেক্ট ছিল অনেকটা হজবল অবস্থা ছিল। অ্যাডভাইজার যা বলতো আমরা সেটাই করেছি, আগের বছরের মানুষজন যা করছে হয়তো আমরা সেটাই কপি করছি, এরকম ছিল। তো সবাইকে ধন্যবাদ যে আপনারা এখানে জয়েন করছেন কথা শোনার জন্য। তো আমি জাস্ট ছোট একটা ইন্ট্রোডাকশন দেই, যদিও ফাজ সবকিছু বলে ফেলেছে। আমি এখন ইউনিভার্সিটি মিজুরিতে আছি। এইখানে আমি 2018-তে মাস্টার্স কমপ্লিট করে এখন আমি পিএইচডি কন্টিনিউ করছি। তো আমি পিএইচডি ফাইনাল ইয়ারে, তো হোপফুলি আগামী 1 বছরের মাঝখানে আমার পিএইচডি শেষ হয়ে যাবে। আর আমার রিসার্চ মেইনলি প্রথমে অনেকটা বাংলাদেশি ফোকাসটি ছিল। আমি আমার মাস্টার্সের যে থিসিস ছিল ওটাতে আমি বাংলাদেশি যে সাপ্লায়ার এবং আমাদের ইউরোপিয়ান এবং আমেরিকান যে বায়ার তাদের মাঝখানে যে কমিউনিকেশন গ্যাপ এবং তাদের যে পাওয়ার ডাইনামিক্স থাকে, যে একজন আরেকজনকে প্রেশার ক্রিয়েট করে, সেটার জন্য যে তাদের ওয়ার্ক প্লেসে বিভিন্ন রকম হয়, সাইকোলজিক্যাল ডিফেন্সিভ বিহেভিয়ার হয়, যে অনেকে কেন চিলাচিলি করে, অ্যাবিউজ করে, ঠিক আছে, যেমন রানা প্লাজা যে ঘটনা ঘটছে, এগুলো কেন হয়, তো সেটার উপর আমি আমার মাস্টার থিসিসটা করা, যেটা অলরেডি পাবলিশড হয়েছে। আর যদি কেউ চায় আমি সেটা লিঙ্ক শেয়ার করতে পারি। এবং পিএইচডিতে আমি যেটা করছি এটা অনেকটা অনেকটা কোভিড-19 এর মধ্যেও পড়ে, যে আমাদের যে গ্লোবাল যে টেক্সটাইল সাপ্লাই চেইন আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস আসার পরে সাপ্লাই চেইনটা অলমোস্ট ব্রোক হয়ে গেছে সবকিছুতে। বায়ারের বায়ারের কাছ থেকে জিনিসপত্র কেউ কিনছে না, বায়ার সাপ্লাইকে টাকা দিচ্ছে না, সাপ্লাইকে টাকা না দেওয়ার জন্য সে তার যে ওয়ার্কার আছে তাদের টাকা দিচ্ছে না। তো দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসরাপশন দেখা দিছে। সো আমার রিসার্চটা হচ্ছে সেই ডিসরাপশন গুলো কেন হয়েছে এবং ডিসরাপশন গুলো মিটিগেট করার জন্য কি কি করতে হবে সেটার উপর হচ্ছে আমার পিএইচডি থিসিস, যেটা আমি গত প্রায় 6 মাস আগে শুরু করেছি। তো হোপফুলি সেটা সামনে যাবে। তো আজকের সেশনে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিলিমিনারি আমাদের যখন একটা রিসার্চ আইডিয়া থাকে, অথবা রিসার্চ আইডিয়া যদি নাও থাকে বাট আমরা চাই রিসার্চ করব, তাহলে আমরা একটা প্রপোজাল কিভাবে ক্রিয়েট করব। তো কথা বলার সুবিধার্থে আমি জাস্ট ছোট খুবই প্লেন একটা পাওয়ার পয়েন্ট আমি শেয়ার করব, যাতে কথা ক্রমানুযায়ী বলা যায়। সো আমি পাওয়ার পয়েন্টের সবার সাথে শেয়ার করছি। ফাহাদ, পাওয়ার পয়েন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
তো আজকের সেশনে যেটা আমি কথা বলবো যে একটা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়, রিসার্চ প্রপোজাল লেখার সময় সেখানে কি কি কম্পোনেন্ট দেওয়া থাকবে এবং সেই কম্পোনেন্ট দেওয়ার সময় আমরা কি কি জিনিস বিচার করব, যে প্রত্যেকটা সেকশনে আমরা কি কি জিনিস ওইখানে ঢুকাবো। তো প্রথমে শুরুতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হোয়াট ইজ এ রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল জিনিসটা অ্যাকচুয়ালি কি, একদম সোজা লেমেন্স টার্মে বলা যায় যে আমরা যেটা রিসার্চ করব সেটা আমরা একটা প্রপোজ করব, একটা জাস্ট একটা আউটলাইন অথবা একটা সামারি হিসেবে, যে এইটা হবে আমার আলটিমেট বিগ পিকচার বড় রিসার্চ, এটার আমি জাস্ট একটা 2 পেজের একটা প্রপোজাল লিখবো। সেটা আমরা কেন লিখবো, যদি সেকেন্ড পয়েন্টে দেখেন আপনারা, টু টেল দ্য টার্গেট অডিয়েন্স হোয়াট ইজ ইট দ্যাট উই ওয়ান্ট টু রিসার্চ। আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে জানানোর জন্য যে আমরা এই টাইপের রিসার্চ করতে চাই। এখন আমাদের টার্গেট অডিয়েন্সটা কে? আমাদের টার্গেট অডিয়েন্স হতে পারে আমাদের প্রজেক্ট সুপারভাইজার, যে আমরা ব্যাচেলার আমরা প্রজেক্ট করব, স্যারের কাছ থেকে আমরা একটা আমাদের যে গ্রুপ আমরা রিসার্চ করতে চাই, আমরা স্যারের কাছে আমরা একটা প্রপোজাল পেশ করলাম। এই রিসার্চ প্রপোজাল হতে পারে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় ওরা ইউনিভার্সিটির সাথে ফিট দেখার জন্য যে সেই ইউনিভার্সিটিতে যে যে রিসার্চ হয় তার সাথে সে ক্যান্ডিডেটের রিসার্চ এরিয়া ফিট করে কিনা, তার জন্য অনেকে রিসার্চ প্রপোজাল চায়, তখন আমরা রিসার্চ প্রপোজাল দিব। অনেক সময় আমরা রিসার্চ প্রপোজাল দিব বিভিন্ন কোম্পানিকে অথবা বিভিন্ন যে সায়েন্টিফিক ফাউন্ডেশন আছে বাজেটের জন্য, যে আমি রিসার্চ করবো, এখন আমার টাকা লাগবে, টাকা দেওয়ার জন্য তাদেরকে তো দেখানো লাগবে যে আমরা কি টাইপের রিসার্চ করব। বাংলাদেশেও এরকম ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন আছে হয়তো, যেখানে স্পেশালি সরকারি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের আপ টু 50,000 টাকার মতো দেয়। তো সেইখানে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তার জন্য তাদেরকে রিসার্চ প্রপোজাল দিতে হবে, যে আমি এটা করবো, এটা আমার টাইমলাইন, এটা আমার বাজেট, তখন আমাদের একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। রিসার্চ প্রপোজালে আমরা কি ইনক্লুড করবো, থার্ড পয়েন্ট আপনারা দেখেন, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান্সার। যে আমরা যে রিসার্চটা করব এটা দিয়ে আমরা গবেষণায় যেই ল্যাকিংসটা আছে অথবা যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কি কি এখন উত্তর বের হয় নাই, আমি এই রিসার্চ দিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ট্রাই করব। এবং ফাইনালি হাউ দিস কোয়েশ্চেন উইল বি ইনভেস্টিগেটেড অ্যান্ড অ্যান্সার, যে আমরা যে প্রশ্নটা উত্তরটা দিব সেই উত্তর দেওয়ার জন্য আমরা কি কি পলিসি করব, আমরা কি কি মেথড ইউজ করব, আমরা কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করব, আমরা কি কি টাইপের অ্যানালাইসিস ইউজ করব, ঠিক আছে, আমাদের টাইম কি হবে, এবং ইভেন এই রিসার্চটা করার জন্য আমাদের কি পরিমাণ সময় লাগবে এবং খরচ লাগবে সেটাও আমরা প্রপোজালে ইনক্লুড করব। এটা কেন দরকার, যাতে পরবর্তীতে যদি অন্য কেউ আপনার রিসার্চে মোটিভেটেড হয়ে যদি রিসার্চ করতে চায়, যাতে তার কাছে একটা আইডিয়া থাকে যে না, এই রিসার্চটা যদি আমি করতে চাই, আমার আগের রিসার্চার তার এরকম সময় লাগছে, সো আমি এটা করতে পারবো কিনা, জাস্ট ফিজিবিলিটি দেখার জন্য। তো ইন সামারি এটাই হচ্ছে একটা রিসার্চ প্রপোজালের হচ্ছে প্রিলিমিনারি ডেফিনেশন। তো রিসার্চ প্রপোজাল লেখার সময় আমাদের এটা হচ্ছে রিসার্চ প্রপোজাল একটা আউটলাইন। তো এই আউটলাইনটা আমি এক্সস্টিভ বলবো না, হয়তো সবকিছু দেওয়া নাই, আবার আমি বলবো যে এটা অলমোস্ট 90% এক্সস্টিভ, ইভেন সব রিসার্চ প্রপোজালে সবকিছু দেওয়া লাগে না, বাট আমি চেষ্টা করছি সবকিছুই টুকটাক দেওয়ার জন্য, একটা ওভারলাইন দেওয়ার জন্য। তো আমাদের প্রথমে টপিক লাগবে, ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড লাগবে, লিটারেচার রিভিউ, রিসার্চ অবজেক্টিভ, মেথোডোলজি, পটেনশিয়াল রিসার্চ আউটকাম, টাইম এন্ড বাজেট এন্ড রেফারেন্স। এবং পরবর্তী স্লাইডগুলোতে আমি এগুলো সবগুলো বিস্তারিত বলা ট্রাই করবো। এবং এই সবগুলা পয়েন্ট সব টাইপের রিসার্চ প্রপোজালে সবকিছু দেওয়া লাগে না। যেমন যদি আমরা ইউনিভার্সিটিতে প্রজেক্ট করার জন্য যদি আমরা রিসার্চ প্রপোজাল দেই, এবং আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রজেক্ট যেটা আমরা করি এটা আমাদের নিজেদের টাকাতেই করি, খুব একটা রিসার্চ ফান্ডিং থাকে না, তো সেই সময় আমাদের টাইম এন্ড বাজেট দেওয়ার দরকার নাই। আবার যদি আমরা কোনো গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই না করি এবং প্রজেক্টের জন্য করি, তখন আমাদের পোটেনশিয়াল রিসার্চ আউটকাম দেওয়ার দরকার নাই, আমাদের শুধু মেথোডোলজি এবং রেফারেন্স দিলেই হয়ে যায় যে আমরা রিসার্চ করব, এই আমাদের প্রজেক্টটা ক্লিয়ার করতে হবে। সো এটা বেসড অন যে কি রিসার্চ আমরা করব এবং কার কাছে আমরা প্রপোজালটা দিব সেটার উপর ভিত্তি করে আমরা এই পয়েন্টগুলো ইনক্লুড করব। তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সিলেক্টিং এ রিসার্চ টপিক। এটা হচ্ছে মেইন জিনিস। আমাদের সবারই আন্ডারগ্রেডের প্রপোজাল করতে গেলে অথবা যে কোনো রিসার্চ শুরু করতে গেলে আমাদের প্রথম যে সমস্যাটা থাকে যে আমরা খুঁজে পাই না আমরা কি রিসার্চ করব। ঠিক আছে, কারো যদি অলরেডি আইডিয়া থাকে দ্যাটস ভেরি গুড, যে আপনি জানেন আপনি কি করবেন, খুবই ভালো। যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে আমরা সেই আইডিয়া জেনারেশনটা কিভাবে করবো একটা রিসার্চ প্রপোজাল লেখার আগে। সেটার জন্য এখানে যে একাডেমিক আছে ওরা 4P ফলো করে, দ্য 4Ps অফ ফাইন্ডিং এ রিসার্চ ফিট অর রিসার্চ টপিক। প্রথম হচ্ছে পার্সনটা হচ্ছে যে রিসার্চটা করবে সে। আপনি অ্যাজ এ পার্সন আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি অ্যাজ এ পার্সন আপনার মোটিভেশন কি, আপনি অ্যাজ এ পার্সন আপনার প্যাশন কি, আপনি কি টাইপের রিসার্চ করতে চান। এখন আমরা যদি দেখি, আমাদের যদি ইঞ্জিনিয়ারিং দেখি, আমাদের যে প্রসেসে আমরা তিনটা আমরা পড়ে আসছি 3M, এখন মনে হয় 4M হয়েছে, তো 3M আমরা দেখি, ম্যান, মেশিন এন্ড ম্যাটেরিয়াল, রাইট? সো অ্যাজ এ পার্সন আপনি কি নিয়ে কাজ করতে চান? আপনি পার্সন নিয়ে কাজ করতে চান, আপনি টেক্সটাইলের লেবার ওয়ার্কার নিয়ে কাজ করতে চান, আপনি মেশিন নিয়ে কাজ করতে চান যে আপনি টেক্সটাইলের একটা মেশিন সেটা আপনি ইমপ্রুভ করবেন, অথবা আপনি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে চান যে আমাদের টেক্সটাইলের ম্যাটেরিয়াল আছে, কটন, ফাইবার, ইয়ার্ন, হোয়াটএভার ইট ইজ,
আপনি সেটা কাজ করতে চান। তো অ্যাজ এ পার্সন ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু এবং আপনার প্যাশন কোথায়। তো সেটা হচ্ছে 1P। সেকেন্ড পি হচ্ছে প্রিপেয়ারনেস, যে ওই প্রজেক্টটা করার জন্য আপনি প্রস্তুত কিনা, যে আপনার সেই প্রজেক্টটা করার জন্য আপনার সে যথেষ্ট প্রফিসিয়েন্সি আছে কিনা। এখন প্রফিসিয়েন্সি বলতে আমি কি বুঝাই, একটা ছেলে যদি কাপড় নিয়ে কাজ করতে চায় তার নিশ্চয়ই ফ্যাব্রিক সম্পর্কে কিছু আইডিয়া থাকা লাগবে। সে যদি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং স্ট্রিমের হয় তার মানে সে অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো জানে, যে না ফ্যাব্রিকের কনস্ট্রাকশন কি, ফ্যাব্রিকের কোয়ালিটি কন্ট্রোল কিভাবে করতে হবে, ঠিক আছে, ফ্যাব্রিকের প্রস্তুত প্রণালী কি করতে হবে, এটার ফিনিশিং কি হবে, ট্রিটমেন্ট কি হবে, এইটা জানি আমি। তো এটা জানলে আমি সেটার উপর বেস করে প্রজেক্ট করতে পারবো। এখন যদি আমি প্রিপেয়ার না হই, যে আমি ফ্যাব্রিকের কিছুই জানি না, ধরেন আমি ইয়ার নিয়ে কাজ করি, যদিও আমাদের সবারই বেসিক নলেজ আছে, বাট যখন আমরা প্রজেক্ট করবো অ্যাটলিস্ট কিছু পরিমাণ স্পেশালাইজ নলেজ তো আমাদের থাকা দরকার। তো সেটা আমাদের দেখতে হবে যে ওইটা নেওয়ার জন্য আমরা প্রিপেয়ার কিনা। আমরা যদি সার্ভে টাইপে রিসার্চ করি তাহলে সেই সার্ভে সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা। আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, ঠিক আছে, সেই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমার যথেষ্ট নলেজ আছে কিনা, সেটা হচ্ছে প্রিপেয়ারনেস। আর ইউ প্রিপেয়ার টু ডু দ্য স্পেসিফিক রিসার্চ। 3 নাম্বার হচ্ছে প্রজেক্ট। আমি জানি আমি কি করব, আমি জানি আমি এটা রেডি, তাহলে এখন আমি প্রজেক্ট সিলেক্ট করব। তো সেই প্রজেক্ট সিলেক্ট করার সময় ওই যে 3M আমি বলছি সেটাও আসবে এখানে, যে আমি কি টাইপের প্রজেক্ট সিলেক্ট করব। আমি কি মানুষ ভিত্তিক প্রজেক্ট সিলেক্ট করব, আমি কি মেশিন ওরিয়েন্টেড প্রজেক্ট সিলেক্ট করব, নাকি আমি ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড সিলেক্ট করব, আমি কি এক্সপেরিমেন্টাল রিসার্চ করব, যে না আমি ল্যাবে বসে একটা রিসার্চ করব, নাকি আমি ফ্যাক্টরি যে ওদের কাছ থেকে ডাটা কালেক্ট করব, নাকি আমি ফ্যাক্টরির ইন্টারভিউতে যে সিইও আছে অথবা ম্যানেজার আছে আমি ওদের সাথে কথা বলে বলে ডাটা কালেক্ট করব, অথবা আমি কোনো প্রাইমারি ডাটাই কালেক্ট করব না। আমাদের অনলাইনে বিভিন্ন ডাটা সোর্স আছে, ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা সোর্স, বিজিএমএ, বিকেএমএ, ওইখানে অনেক ট্রেড ডাটা পাওয়া যায়, বাংলাদেশের এক্সপোর্টের অনেক ডাটা পাওয়া যায়, নাকি আমি শুধু সেটা নিয়ে অ্যানালাইসিস করব। সেইভাবে আপনি অ্যাজ এ পার্সন এবং প্রিপেয়ারনেস নিয়ে আপনি সেই প্রজেক্টটা সিলেক্ট করবেন। প্রজেক্ট সিলেক্ট করার পরে আসবে যে প্লেস, আপনি রিসার্চটা অ্যাকচুয়ালি কোথায় করবেন। এটা খুবই দরকার, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে, যেহেতু আমাদের রিসার্চ করার যে লিমিটেশন আছে অনেক কিছু, আমাদের ল্যাব অনেকটা কম্প্রেসিভ না, আমরা অনেক কিছু চাইলে আমরা ল্যাবে করতে পারি না, আমাদের ফান্ডিং এর সমস্যা, আমাদের সময়ের সমস্যা, আমাদের কানেকশনের সমস্যা। আমরা চাইলেই ধরেন যদি আমি একটা ফ্যাক্টরিতে যা বলি যে আমি আপনাদের R&D সেকশনে 1 সপ্তাহ থাকবো, দেখা যাবে তারা ঢুকতে দিবে না। সো আমাদের ডিসাইড করতে হবে যে আমি কোথায় রিসার্চটা করব। যদি সেই রিসার্চটা যদি আমার ইউনিভার্সিটি ল্যাবে বসে করা সম্ভব, তাহলে আপনি সেটাতে মানে রিসার্চ ফিজিবিলিটি, যে আমি যে রিসার্চটা টপিকটা নিব এটা ফিজিবল কিনা, এটা আমি অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে পারবো কিনা। অনেক সময় দেখা যায় আমাদের অনেক বড় বড় আইডিয়া থাকে, কিন্তু করতে গেলে দেখা যায় আমাদের অনেক রিসোর্স নাই, আমি মানুষ চিনি না, হয়তো আমাদের টাকা থাকে না, অথবা আমার ল্যাবে সে মেশিন নাই, আমার কম্পিউটার একটা অ্যানালাইসিস সফটওয়্যার লাগবে, আমার সফটওয়্যার নাই। সো দেখতে হবে সেই প্লেসটা সিলেক্ট করতে হবে, যে আমি আমার ছোট ল্যাবে করব, নাকি আমি ইন্ডাস্ট্রি ল্যাবে করব, নাকি আমি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করবো। তো এই 4টা জিনিসের সমন্বয়ে আপনি একটা রিসার্চ টপিক সিলেক্ট করবেন। এবং রিসার্চ টপিক সিলেক্ট করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, যে আমি একটা প্রিলিমিনারি আমি একটা রিসার্চ টপিক সিলেক্ট করছি। তো আমি ফাদের সাথে জাস্ট জিজ্ঞেস করতেছিলাম যে এখন ওনারা কি নিয়ে রিসার্চ করে। তো এখন কোভিড-19 নিয়ে অনেক রিসার্চ করে, যেহেতু এটার খুব এখন নিডও আছে বিভিন্ন বিষয় নিয়ে। সো আমরা ধরে নিলাম যে সবকিছু নিয়ে যে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কোভিড-19 নিয়ে রিসার্চ করব, এবং যেহেতু আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, সো আমি টেক্সটাইল ফিল্ডে আমি কোভিড-19 এর ইম্প্যাক্ট নিয়ে আমি রিসার্চ করব। এখন সেটা তো আমাকে ন্যারো ডাউন করতে হবে, তাই না? বাংলাদেশ অনেক বিশাল, টেক্সটাইল অনেক বড়, মানুষ অনেক বড়, তো সেটা আমাকে আস্তে আস্তে ন্যারো ডাউন করতে হবে। ঠিক আছে, সে ন্যারো ডাউন করতে গেলে আমাকে কিছু ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হোয়াট মোটিভেটেড মি টু ডু দ্য রিসার্চ। আমাকে রিসার্চটা দেওয়ার জন্য আমাকে কি মোটিভেশন দিচ্ছে। তখন আপনি আপনার মোটিভেশন দিবেন যে না কোভিড-19 এর সবকিছু ইম্প্যাক্ট হচ্ছে, বিজনেস ইম্প্যাক্ট হচ্ছে, বিজনেস ইম্প্যাক্ট হওয়ার জন্য আমাদের ইকোনমিক ফল করতেছে, ইকোনমিক ফল করার কারণে আমাদের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস আছে যে ওভারঅল বাংলাদেশের, সেটা ফল করতেছে। এইটা আমাকে মোটিভেট করছে যে এটা নিয়ে রিসার্চ করার জন্য এবং এটাকে ইমপ্রুভ করা যায়। তারপরে দ্বিতীয় যেটা, সেটা আপনারা দেখবেন যে হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ইন্টারনেট রিসার্চ টপিক। তো আপনি একটা রিসার্চ সিলেক্ট করছেন, দেখা যাবে আপনার মতো অনেকেই আছে যারা সেই সেম রিসার্চটা নিয়ে কাজ করতেছে অলরেডি। সো যদি আপনি করার সময় অর্ধেক রাস্তায় যে দেখলেন যে না এটা নিয়ে অলরেডি একজন একটা কাজ করে একটা পেপার পাবলিশ করে ফেলছে, তার মানে অলরেডি সেখানে একটা রিসার্চ আছে, তার মানে আপনার রিসার্চটা এতটা ভ্যালু অ্যাড করবে না। তো আপনাকে দেখতে হবে যে সেই রিসার্চ টপিকের কারেন্ট স্ট্যাটাস কি, সেই রিসার্চের কাজটা কতদূর হয়েছে, যে কোভিড-19 নিয়ে যারা বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো কাজ হয়েছে কিনা। যদি বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো কাজ হয়ে থাকে সেটা কোন কোন সেক্টর নিয়ে হয়েছে। আপনি ধরেন যদি লিটারেচারে দেখতে যান, সেটা আমরা একটু পরে আরো কথা বলবো, যে দেখা যাবে যে কোভিড-19 নিয়ে অনেকে হয়তো ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছে, অনেকে হয়তো হেলথ কেয়ার সেক্টর নিয়ে কথা বলছে, কিন্তু কেউ টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলেন। তো সেটা একটা রিসার্চ গ্যাপ, তার মানে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। এবং তারপরে হোয়াট স্পেসিফিক এরিয়া আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইন মাই ইন্টারনেট রিসার্চ টপিক, যেটা আমি একটু আগে বলছি যে যেহেতু সেক্টরটা অনেক বড়, সেটা আমাকে ন্যারো ডাউন করতে হবে, যে আমি কোভিড-19 এর টেক্সটাইল ইম্প্যাক্টে আমি কি নিয়ে কাজ করব। কোভিড-19 আমাদের যে সাপ্লাই চেইন
যেটা আছে সেটা নিয়ে কাজ করব, নাকি কোভিড-19 এর জন্য বায়ার এন্ড সাপ্লায়ারদের মাঝখানে যে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছে আমি সেটা নিয়ে কাজ করব, নাকি কোভিড-19 এর জন্য যে আমাদের বিভিন্ন ওয়ার্কাররা যে হারাচ্ছে, চাকরি হারাচ্ছেন, আমি সেটা নিয়ে কাজ করব। তো ধরে নিলাম অথবা কোভিড-19 এর জন্য আমাদের বাংলাদেশের মানুষ এখন যে কনজিউমারের যে পারচেজ বিহেভিয়ার, যে অনেকে আগে আমরা যেভাবে শপিং করতাম, যেমন সামনে ঈদ ছিল, মার্কেট বন্ধ ছিল, কেউ কেনাকাটা করতে পারেনি, সো আমাদের যে কেনাকাটার যে ধরনটা ছিল সেই ধরনটা একটু চেঞ্জ হয়েছে না, আমরা সেই ধরনটা নিয়ে কাজ করবো। তো জাস্ট কথা বলার জন্য ধরে নিলাম যে আমরা ওই পারচেজ বিহেভিয়ার, যে কোভিড-19 এর জন্য আমাদের অ্যাজ এ কনজিউমার আমাদের পারচেজ বিহেভিয়ার কিভাবে ইম্প্যাক্ট হয়েছে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো এখন পারচেজ বিহেভিয়ার ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো, সেটাকে আমরা আরো ন্যারো ডাউন করে ফেলি। ঠিক আছে, আরো ন্যারো ডাউন আমি কিভাবে করব, যে পারচেজ বিহেভিয়ারের মধ্যে আমি দেখবো যে কার পারচেজ বিহেভিয়ার। আমরা এখানে ডেমোগ্রাফিক দেখতে পারি যে এটা কি মিডল ক্লাস, আপার ক্লাস না লোয়ার মিডল ক্লাস, কারণ আপনি তো পুরো বাংলাদেশে সবার একটা রিসার্চ দিয়ে তো সবার পারচেজ বিহেভিয়ার আপনি করে ফেলতে পারবেন না। সো আপনার একটা সিম্পল ডেমোগ্রাফিক সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তারপরে সেখানে আমরা দেখতে হবে যে কি টাইপের পারচেজ বিহেভিয়ার। সেটা টেক্সটাইল তো অনেক ধরনের গুড আছে, যেমন বেসিক আইটেম, আমরা রেগুলার যে টি শার্ট পরি, নর্মাল লুঙ্গি পরি, বাংলাদেশের শাড়ি সালোয়ার কামিজ পরি, এগুলো খুবই বেসিক আইটেম। ঠিক আছে, এখন আমি দেখবো যে বেসিক আইটেম কেনা আমাদের কম হচ্ছে, নাকি আমরা লাক্সারি আইটেম দেখবো, যে ঈদের আমরা অনেক দামি দামি জিনিসপত্র কিনি, ব্র্যান্ডেড জিন্স কিনি, ব্র্যান্ডেড জামা কাপড় কিনি, সেটা। সো আমরা সেটাও আরো ন্যারো ডাউন করে ফেলি, যে আমি বেসিক আইটেমের পার্টিসিপেশন দেখবো যে কোভিড-19 এর জন্য মানুষের কি টি শার্ট কেনা কম পড়ে গেছে, নাকি কোভিড-19 এর জন্য আমরা যে আগে দামি জামা কাপড় কিনতাম সেই দামি জামা কাপড় কেনা কম হয়ে গেছে। এখন আমাদের কমন সেন্স কি বলে যে কোভিড-19 এর যেহেতু আমরা বাইরে যেতে পারি না, আমাদের অ্যাকচুয়ালি দামি জামা কাপড় পরার দরকার নাই, তার মানে অবভিয়াসলি সেটা কমে গেছে। কিন্তু এটা হচ্ছে জাস্ট আমাদের অ্যাজাম্পশন। ঠিক আছে, সেই অ্যাজাম্পশনটা সায়েন্টিফিক্যালি প্রুফ করার জন্য আমরা এখন রিসার্চটা করব। তো সেটা হবে আমাদের একটা প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড। ইন্ট্রোডাকশন প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড পরে যেটা আসবে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউটা হচ্ছে যে আমরা এতক্ষণ ইন্ট্রোডাকশনে যেটা বলছি এটা হচ্ছে আমার ওন স্টেটমেন্ট, বাট আমাদের আমরা অনেক কিছু অ্যাজিউম করি, আমাদের মানে কমন সেন্সে আমরা অনেক কিছু বলতে পারি যে এটা হলে এটা হবে। কিন্তু আমরা যখন সায়েন্টিফিক রিসার্চ করি, সায়েন্টিফিক রিসার্চে কিন্তু আমার অ্যাজাম্পশন দিয়ে কিন্তু কেউ কিন্তু সেটা মেনে নিবে না অ্যাজ লং অ্যাজ সেটা প্রুভেন। সায়েন্স কেন সায়েন্স, কারণ সায়েন্সের সবকিছুর পিছনে লজিক আছে, সবকিছুর পিছনে জাস্টিফিকেশন আছে। সো আমি যে রিসার্চটা করব এবং আমি কেন আমি অ্যাজাম্পশনটা দিলাম সেটার পিছনে আমাকে জাস্টিফাই করতে হবে। সে জাস্টিফাই করার জন্য আমাদের লিটারেচার রিভিউ করতে হবে। এখন লিটারেচার রিভিউ পোর্শনে আমি কি কি অ্যাড করব, আমি অ্যাড করব যে হোয়াট হ্যাজ বিন ডান সো ফার। তো কোভিড-19 আসছে 2019-এ, তো 2019-এর ডিসেম্বর থেকে আপ আনটিল মে পর্যন্ত, অথবা আপনি যখনই রিসার্চ করবেন সেই পর্যন্ত অলরেডি কি কি হয়েছে, কি কি কাজ হয়েছে, আমি সেটার একটা থোড়ো সামারি করব। তারপরে দেখবো যে হোয়াট হ্যাজ নট বিন ডান, যে কি হয় নাই। যেমন একটু আগে যে উদাহরণ দিলাম যে কোভিড-19 নিয়ে হয়তো হেলথ কেয়ারে কাজ হয়েছে, ব্যাংকিং সেক্টরে কাজ হয়েছে, ফুড সেক্টরে কাজ হয়েছে, বাট টেক্সটাইল সেক্টরে কাজ হয় না। আমি স্পেসিফিক্যালি টেক্সটাইল সেক্টরের মধ্যে বাংলাদেশে কাজ হয় না, হয়তো অন্যান্য দেশে হয়েছে। তো হোয়াট আর দ্য গ্যাপস ইন দ্য এক্সিস্টিং লিটারেচার। সো আমি যেহেতু দেখলাম লিটারেচার রিভিউ করে যে এই কাজ হয়েছে বা এই কাজটা হয় নাই, সেটা কি, সেটা হচ্ছে এক্সিস্টিং যে আমাদের সায়েন্টিফিক লিটারেচার আছে সেটার মধ্যে একটা গ্যাপ। তো সেই গ্যাপটাই আমাকে তুলে ধরতে হবে, যে আমি যে রিসার্চটা করবো আমি এই গ্যাপটা ফিল আপ করার জন্য কাজ করতে হবে। সো সেই জন্য লিটারেচার রিভিউতে আমাকে মেনশন করতে হবে একদম সিস্টেমেটিক্যালি যে এটা হয়েছে, এটা হয় নাই, এই গ্যাপটা আছে এবং এই গ্যাপটার জন্য আমি এই রিসার্চটা প্রপোজ করতেছি। তো অনেকে কোশ্চেন করে বাংলাদেশে, অনেকে ইভেন আমি নিজেও জানতাম না যে তাহলে এই আমরা লিটারেচার রিভিউটা কিভাবে করবো। তো লিটারেচার রিভিউ করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গুগল স্কলার। আপনারা গুগল স্কলারে যাবেন, যে আপনি কিছু কিওয়ার্ড টাইপ করবেন, যে কোভিড-19 প্লাস বাংলাদেশ প্লাস টেক্সটাইল, এটা লেখার পর সার্চ দিবেন, তখন এই রিলেটেড কিওয়ার্ডে যে রিসার্চ হয়েছে সেগুলো সব সিরিয়াল আকারে চলে আসলে আপনি সেটা ফিল্টার করতে পারেন। আপনি যে সাল দিতে পারেন, যে আমি দেখবো একদম রিসেন্ট লিটারেচার কি হয়েছে, যে 2019 সাল থেকে আপ আনটিল নাও কি কি রিসার্চ হয়েছে আপনি সেটা করলেন। সেখান থেকে আপনি কিছু জার্নাল ডাউনলোড করলে সেগুলোর অ্যাবস্ট্রাক্ট পড়লেন, কনক্লুশন পড়লেন। অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন পড়লে একটা আইডিয়া হয়ে যায় যে রিসার্চটা মোটামুটি কিসের উপর হয়েছে। তো সেটা নিয়ে আপনি আপনার লিটারেচার রিভিউ করলেন যে এটা হয়েছে আর এভাবে করছে। তো গুগল স্কলারে বাংলাদেশের আরেকটা যেটা সমস্যা, আমি হয়তো এটা সেশনের মধ্যে পড়া না, তো আমি বলার প্রয়োজনীয়তা মনে করি, যে আমরা অনেক সময় অনেক সায়েন্টিফিক জার্নাল আমাকে অনেকে বলে যে ডাউনলোড করতে পারে না, কারণ ম্যাক্সিমাম জার্নাল ওপেন সোর্স না। কিছু কিছু জার্নাল ওপেন সোর্স, সেগুলো ডিরেক্টলি ডাউনলোড করা যায়, আর যেগুলো ডাউনলোড করা যায় না সেগুলো দুইটা ওয়েতে ডাউনলোড করা যায়, তিনটা ওয়েতে অ্যাকচুয়ালি ডাউনলোড করা যায়। এক হচ্ছে ইউনিভার্সিটিকে বলা যায় যে এই পাবলিশারের এই রিসার্চ টপিকটা যদি ইউনিভার্সিটি লাইব্রেরি ডাটাবেস থাকে সেখানে তারা যাতে এটা অ্যাড করে, যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। দ্বিতীয়ত একটা আছে যারা অ্যাকচুয়ালি বাইরে পড়াশোনা করে, এখন টেক্সটাইল অনেকে বাইরে পড়াশোনা করে, তাদের যে পরিচিত কাউ থাকে তাদেরকে লিঙ্ক পাঠানো যায় যে ভাইয়া অথবা আপু আমার এই পেপারটা লাগবে, পেপারটা আপনারা ডাউনলোড করে দেন। সো আমাদের কাছে যাদের রিসোর্স আছে তারা আমরা ডাউনলোড করে নিতে পারি।
তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা কাইন্ড অফ ইললিগাল, বাট এটা অনেকেই ইউজ করে। সো যেহেতু এটা একটা পাবলিক জিনিস, আমি নাম বলবো না, কেউ ইউজ করে, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন যে হাউ টু ডাউনলোড সায়েন্টিফিক পেপার, এবং একটা রাশিয়ান ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে আসলেও আপনারা প্রায় অলমোস্ট মোর দ্যান 90% সব ধরনের রিসার্চ আর্টিকেল এখানে ডাউনলোড করা যায়। সো বাংলাদেশে যেহেতু এটার এতটা পলিসি নাই ট্র্যাক করা যে কে কি করতেছে, যেহেতু সবাই টরেন্ট ইউজ করেন, তো ওইভাবে দিয়েও আপনারা রিসার্চ জার্নাল আর্টিকেল নিজেরা বাসায় বসে বসে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এটা একটা কথা। এখন হলো যে আমি কত রিসার্চ জার্নাল ডাউনলোড করব, এটা একটা কোয়েশ্চেন। বাট মোটামুটি একটা লিটারেচার রিভিউতে অ্যাটলিস্ট 5টা থেকে 10টা যদি আপনি মোটামুটি পড়েন, মোটামুটি একটা ওভারঅল আইডিয়া চলে আসে যে না এটা কাজ হয়েছে। এবং এরপরে যদি পেপার পড়তে থাকেন দেখবেন একই জিনিস জাস্ট মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল, একটা স্যাচুরেশন চলে আসে যে একই টপিকের উপর মানুষজন বিভিন্ন অ্যাঙ্গেলে, হয়তো একজন এক মেথড ইউজ করছে আর একজন অন্য মেথড ইউজ করছে, এভাবে হয়। বাট একটা ওভারঅল একটা জেনারেল আইডিয়া চলে আসে যেটার উপর কাজ করছে। তো এত পেপার আমরা কিভাবে পড়বো? আমরা সবাই পেপার পড়ি। তো পেপার পড়ার জন্য, স্পেশালি সায়েন্টিফিক রিসার্চ পেপার পড়ার জন্য অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার আছে, এবং আমি নিচে কয়েকটা দেখো সফটওয়্যারের নাম লিখে রাখছি, মেন্ডেলে, জুটেরো, এন্ডনোট। এগুলো সবই হচ্ছে ফ্রি সফটওয়্যার, মানে এগুলো সবগুলোরই ফ্রি ভার্সন আছে। এগুলো ডাউনলোড করলে এখানে খুব সুন্দর করে পেপারগুলো আপলোড করলে ওদের বিভিন্ন একদম টপিক, ওরা পেপার একদম ফোল্ডার অনুযায়ী, টপিক অনুযায়ী সুন্দর করে পেপার এখানে সিস্টেমেটিক ভাবে এখানে সাজায় রাখা যায়। তো পরবর্তীতে আমার যদি কোনো পেপার পড়া লাগে, আমি জাস্ট মেন্ডেল ওপেন করবো, ওই ফোল্ডারে যেই আমি পেপারটা পড়বো ওইখানে পেপার করে নোট নেওয়া যাবে, ওইখান থেকে পেপারে সাইট করা যাবে। এবং মেন্ডেলের আরো একটা যেটা ভালো আছে, যেটা আমি পার্সোনালি ইউজ করি, বাট জোটেরো, এন্ডনোট অনেক ভালো, যে আপনি যেই রিসার্চের উপরে পেপার করছেন, ওরা 1 সপ্তাহ পরে ওরা নিজেরাই ওই রিলেটেড পেপার খুঁজে আপনাকে একটা ইমেল পাঠাবে, একটা সামারি করে, যে আপনি এই পেপার পড়ছেন, আপনি হয়তো এই পেপার পড়তে ইন্টারেস্টেড, অনেকটা ওরা একটা নিজেরাই একটা সিলেক্ট করে পাঠাচ্ছে। এটা খুবই ভালো কাজে লাগে, এবং এগুলো সবই ফ্রি সফটওয়্যার। এবং এগুলো যদি এখন থেকে ইউজ করা যদি অভ্যাস হয়, তাহলে পরবর্তীতে প্রজেক্টের সময় ডাটাবেস মেনটেন করতে অনেক 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 ইজি হবে। আমি এখনো আশা করি, মানে মাঝে মধ্যে আফসোস করি যে আমি আন্ডারগ্রেডে থাকতে আমাকে যদি কেউ এটা বলতো, তাহলে আমার লাইফটা অনেক ইজি হতো। আচ্ছা, লিটারেচার রিভিউ করার পরে আমরা যেটা করব, আমরা রিসার্চ অবজেক্টিভ লিখবো। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লিখছি যে আমাদের এই জন্য আমি মোটিভেটেড হয়েছি রিসার্চটা করার জন্য। তারপরে আমরা লিটারেচার রিভিউ করছি যে না, লিটারেচারে এইটা আছে, এইটা নাই, এবং আমি এটা প্রপোজ করতে চাই। করার পরে আমরা আমাদের রিসার্চ স্টেটমেন্ট দিব, যেটা আমরা সবসময় দিই থিসিস স্টেটমেন্ট অথবা রিসার্চ স্টেটমেন্ট, যেটা দিব সেটা আমরা লিখবো রিসার্চ অবজেক্টিভ। মানে এটা হচ্ছে বিগ পিকচার রিসার্চ স্টেটমেন্ট। বিগ পিকচার রিসার্চ স্টেটমেন্ট মানে হচ্ছে যে আপনি ওভারঅল আপনি কি বানাতে চাচ্ছেন। যেহেতু আমি এখনো রিসার্চটা করি নাই, এটা এখনো প্রপোজাল স্টেজে আছে, সো আমি অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি জানি না যে এটা থেকে কি বের হবে অথবা এটা থেকে আমি কি করব। সো এই জন্য আমাকে বিগ পিকচার রিসার্চ স্টেটমেন্ট, যে আই ওয়ান্ট টু সি দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন দ্য কনজিউমার পারচেজ বিহেভিয়ার, এটা হচ্ছে বিগ পিকচার রিসার্চ স্টেটমেন্ট। তারপরে যখন আমি অ্যাকচুয়ালি রিসার্চটা করতে যাব, তখন সেটাকে আমি আরো ভেঙে 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 ছোট ছোট রিসার্চ কোশ্চেনে কি করব। সো যখন আমরা রিসার্চ অবজেক্টিভ লিখবো, সেখানে আমরা রিসার্চ অবজেক্টিভ কিভাবে লিখতে পারি, আমরা উইখানে হোয়াট ডু ওয়ান্ট টু অ্যাচিভ, যে আমরা রিসার্চটা করার জন্য আমরা কি কি অ্যাচিভ করতে চাই। তো সেটা লেখা যায় রিসার্চ কোয়েশ্চেন হিসেবে, যেমন রিসার্চ কোয়েশ্চেন হিসেবে যে হাউ কোভিড-19 উইল ইম্প্যাক্ট বাংলাদেশি কনজিউমার্স লাক্সারি গুড পারচেজ ইন্টেনশন, এটা একটা রিসার্চ কোয়েশ্চেন। আমরা হাইপোথিসিস দিতে পারি। হাইপোথিসিস মানে হচ্ছে একটা রিলেশনশিপ, যে আই হাইপোথিসাইজ দ্যাট COVID-19, the relationship between COVID-19 and Bangladeshi suppliers purchase intention is really high. এটা একটা হাইপোথিসিস। আমি একটা হাইপোথিসিস দিলাম, আমি এটা পরে আমি আমার রিসার্চের মাধ্যমে হাইপোথিসিসটা আইদার প্রুফ করব অথবা রিজেক্ট করব। অথবা রিসার্চ মডেল হিসেবেও দেওয়া যায়। মডেলটা হচ্ছে একটা ফ্লো চার্টের মতো আর কি, যে একটা ফ্লো চার্টে আমি দেখলাম যে কোভিড-19, সেটাতে আমি অ্যারো দিয়ে দেখলাম যে কোভিড-19 থেকে মানুষের ইনকাম কমে যাচ্ছে, টাকা পয়সা কমে যাচ্ছে, এটা তার পারচেজ বিহেভিয়ার অথবা তার যে পারচেজ ক্যাপাসিটি সেটা তারা ল্যাক করছে। এটা আমি রিসার্চ মডেল হিসেবে দেখাতে পারি। বা নর্মালি আমরা যেটা করি, স্পেসিফিক্যালি আমরা যে পরিমাণ রিসার্চ করি, এটা আমরা নর্মালি রিসার্চ কোয়েশ্চেন হিসেবে দিই। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ। আচ্ছা, তো আমরা নর্মালি রিসার্চ কোয়েশ্চেন হিসেবেই দেই। তো রিসার্চ কোয়েশ্চেন হিসেবে দেওয়া যাবে, হাইপোথিসিস হিসেবে দেওয়া যাবে, অথবা রিসার্চ মডেল হিসেবে দেওয়া যাবে। আচ্ছা, রিসার্চ অবজেক্টিভ লেখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার রিসার্চ মেথোডোলজি সিলেক্ট করতে হবে, যে আমি যে রিসার্চটা করব, করার জন্য আমার কি কি মেথড লাগবে। তো রিসার্চ মেথোডোলজির আন্ডারে আমরা কি কি জিনিস অ্যাড করব। প্রথমটা করতে হবে যে টাইপ অফ রিসার্চ, আমি যে রিসার্চটা করব রিসার্চটা কি টাইপের, এটা কি কোয়ান্টিটেটিভ, এটা কি কোয়ালিটেটিভ অথবা মিক্স মেথড, মানে বোথ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ। এখন কোশ্চেন আসতে পারে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে কি। কোয়ান্টিটি মানেই বুঝছো যেটা কোয়ান্টিটি আছে, মানে আমরা নাম্বার নিয়ে কাজ করবো, স্পেশাল ভ্যালু নিয়ে কাজ করবো। যদি আমি সার্ভে করি, মানুষজন তো একটা স্কেলে সার্ভের তো একটা রেটিং দিবে যে 1 থেকে 5, এটা একটা কোয়ান্টিটি। আমি যদি এক্সপেরিমেন্টে রিসার্চ করি যে এইটার এই পরিমাণ, এটা হলে এই পরিমাণ বাড়বে, একটা ভ্যালু আছে। তো যখনই আমরা স্পেসিফিক ভ্যালু নিউমেরিক্যাল নাম্বার নিয়ে কোনো রিসার্চ করবো, সেটা হচ্ছে কোয়ান্টিটি।
কোয়ালিটেটিভ রিসার্চ যেটা কি, সেখানে কোনো ভ্যালু নাই, সেখানে হচ্ছে টেক্সট, মানে অনেকটা অ্যাবস্ট্রাক্ট টাইপ। যেমন আমরা যদি ইন্টারভিউ রিসার্চ করি অথবা আমরা ফিল্ড অবজারভেশন করি, যে আমি বিভিন্ন কোম্পানিতে যে ওইখানে ধরো মার্চেন্ডাইজার আছে ওদের ইন্টারভিউ নিলাম আমি, যে কোভিড-19 আপনার যে ওভারঅল যে আপনি বছরে কত কি পরিমাণ আপনার আগে অর্ডার ছিল, অর্ডার কোয়ান্টিটি কিভাবে কমছে, বাইরের সাথে আপনার রিলেশন কেমনে হয়েছে, কি কি ইমপ্যাক্ট করছে, সেই ইন্টারভিউ ডাটা নিয়ে যদি আমি একটা রিসার্চ করি সেটা হবে কোয়ালিটিভ ডাটা। ঠিক আছে? আবার মিক্স মেথড, যে আমি বহুত কোয়ান্টিটিভও নিব আবার কোয়ালিটিটিভও নিব। কিভাবে নিব? আমি প্রথমে ইন্টারভিউ নিলাম যে আমি একটা, যেমন আমি যেহেতু ফ্যাক্টরিতে কাজ করি না, আমি জানি না যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে কি কি হচ্ছে, তো আমি ঠিক জানি না। তো আমি প্রথমে ফ্যাক্টরিতে গেলাম, যে আমি 5টা ফ্যাক্টরির 5টা মার্চেন্ডাইজারের কাছে ইন্টারভিউ নিলাম যে ভাই কোভিড-19 আপনাদের কিভাবে ইম্প্যাক্ট করছে। তো তারা কিছু জিনিস বলবে যে আমার চাকরি বাকরিতে ইম্প্যাক্ট হয়েছে, আমার অর্ডার ভলিউম কমে গেছে, ঠিক আছে, আমার প্রমোশন আটকায় গেছে, ঠিক আছে, বাইরের সাথে আমার কমিউনিকেশন কমে গেছে। তো আমরা কি করলাম, আমরা কিছু প্যারামিটার বের করতে পারলাম না ইন্টারভিউ দিয়ে, সেই প্যারামিটারের উপর ভিত্তি করে সেটাকে আমি আবার সার্ভে হিসেবে 5টা মানুষের ইন্টারভিউ দিয়ে আমি কি কি জিনিস নিয়ে কথা বলবো সেটা বের করলাম। তারপরে সেটাকে আমি কোয়ান্টিটিভ সার্ভে বানায় ফেললাম, যে আচ্ছা আমি এই টপিকের উপর এখন আমি সার্ভে কোশ্চেন দিব এবং এই কোশ্চেনটা আমি বাংলাদেশের 500 মানুষের মধ্যে সার্ভে করবো, তাই না? তো সেটা কি হলো, আমি বহুত কোয়ালিটিভ ইউজ করলাম, কোয়ান্টিটিভ ইউজ করলাম, এবং সেটা হবে মিক্স মেথড। তো ডাটা কালেকশন প্রসেস যেটা হয় সেটা বেসড অন টাইপ অফ রিসার্চে, সে সার্ভে হতে পারে। সার্ভে মানে হচ্ছে যে যেটা আমরা কোশ্চেনিয়ার বানাবো, সেই কোশ্চেনিয়ার বানায় আমি সবখানে সার্কুলেট করবো সবাইকে, এবং তারা সেই সার্ভেটা নিবে, সেটা হচ্ছে ডাটা কালেকশন প্রসেস। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারভিউ, আমরা বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে পারি। তো এইটার অনেক একটা রিসার্চ আছে যে কজন মানুষের ইন্টারভিউ নিব, মিনিমাম 12 জনের নিতে হয়, যেটা অলরেডি যেটা আছে যে কোন ইন্টারভিউ রিসার্চ নিতে গেলে অ্যাটলিস্ট 12 জন ইন্টারভিউ নিতে হবে। তো রিসার্চার অনেক গবেষণা করে বের করছে যে অ্যাটলিস্ট মিনিমাম 12 জনের ইন্টারভিউ নিলে বলা যায় যে মোটামুটি একটা ডাটা স্যাচুরেশন আসছে, যে এটার বাইরে হয়তো অন্য নলেজ তাও থাকবে, অনেক ইন্টারভিউ আছে 40-50টা ইন্টারভিউ নেয়, বাট মিনিমাম 12টা হচ্ছে একটা ভালো রিসার্চের একটা মানে কাট অফ, যে অ্যাটলিস্ট 12টা। সেরকম সার্ভেতে আমি কতজন মানুষের সার্ভে করব সেটারও কাট অফ আছে, বাট এটা হয়তো অন্য কোনো ডিসকাশনে কথা বলা যাবে। ফিল্ড অবজারভেশন আমরা করতে পারি, আমরা যে কোনো ফ্যাক্টরিতে যে আমরা যখন ইন্টার্ন করছি, বিভিন্ন জায়গায় দেখছি, আমরা অবজার্ভ করে আমরা ডাটা কালেক্ট করছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এক্সপেরিমেন্ট করি নাই। এটা একটা ফিল্ড অবজারভেশন, যে আমি একটা ফ্যাক্টরিতে গেলাম, সেখানে যে আমি দেখলাম যে ফ্যাক্টরির কি অবস্থা, বস তার এমপ্লয়ির সাথে কিভাবে কমিউনিকেট করতেছে, এইচআর তার এমপ্লয়ির সাথে কিভাবে কমিউনিকেট করতেছে, একটা মার্চেন্ডাইজার তার দৈনন্দিন জীবনে সে কি কি প্রসেস, মানে যেমন সোর্সিং মার্চেন্ডাইজার তার দৈনন্দিন জীবনে সে কি কি ভাবে যাচ্ছে, ইমেল কমিউনিকেশন, তার হয়তো ইআরপি তে ডাটা ইনপুট করতে হচ্ছে, তার হয়তো এইচআর ম্যানেজমেন্টে ডাটা ইনপুট করতে হচ্ছে। এইটা আমি অবজার্ভ করে নোট নিব, নোট নিয়ে আমি সেটা নিয়ে রিসার্চ করতে পারি যে দ্য সোর্সিং প্রসেস অফ এ নিট মার্চেন্ডাইজার। তো সেটা আমি একটা কয়েকটা ফিল্ড অবজারভেশন করে আমি একটা সামারাইজ করতে পারি। এন্ড দেন আসলে এক্সপেরিমেন্ট, যে আমাদের ল্যাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি বিভিন্ন কিছু, যে ফ্যাব্রিকের আমরা টেনসাইল স্ট্রেংথ আছে, পিলিং পারফরমেন্স, অ্যাব্রাশন রেজিস্ট্যান্স, বিভিন্ন যেরকম আমরা ল্যাবের মেশিন দিয়ে, ইভেন যদি কোনো আমাদের ফ্যাক্টরি অ্যাক্সেস থাকে, ফ্যাক্টরিতে যে বিভিন্ন ফ্যাক্টরি ল্যাবরেটরিতে যেও আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে পারি। যেমন কোভিড-19 হিসেবে আমরা এখনো যে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট এবং অ্যান্টি ভাইরাল এজেন্ট নিয়ে যেটা হয়েছে, এটা খুবই ভালো একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ। অনেকেই বাইরে যারা আছে তারা করতেছে, বিভিন্ন কাপড়কে তারা বিভিন্ন অ্যান্টি ভাইরাল জিনিস দিয়ে ট্রিট করে সেটার পারফরমেন্স দেখতেছে, যেটা অ্যাকচুয়ালি এটা ভাইরাসের রোধ করতে পারতেছে কিনা। সেটা যদি আমরা করি সেটা হবে এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা, তারপরে আমাদের আসবে টার্গেট স্যাম্পল। এখন এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদের টার্গেট স্যাম্পল, তো আমরা জানি স্যাম্পল কি হবে, আমরা একটা টার্গেট কাপড় নিব, যে আমি অ্যাকচুয়ালি কি কাপড়ের, আমি তো সব কাপড়ের উপর কাজ করতে হবে না, হয়তো আমার কটন নিয়ে কাজ করতে হবে, পলিস্টার নিয়ে কাজ করতে হবে, অথবা কটন পলিস্টার ব্লেন্ড নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট টার্গেট স্যাম্পল, যে আমি কি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব। সে যদি সার্ভেতে হয় তাহলে আমাকে দেখতে হবে যে সেই আমার স্যাম্পলটা কোথায়, আমি কি লোকালি কাজ করব, যে গাজীপুরে অনেক ফ্যাক্টরি আছে, আমি শুধু গাজীপুর যে ফ্যাক্টরি আছে আমি শুধু তাদেরকেই সার্ভে করব, ঠিক আছে, অথবা আমি ন্যাশনালি কাজ করবো, যে না বাংলাদেশের সবখানে সব জায়গা থেকে আমি স্যাম্পল নিব, অথবা গ্লোবালি স্যাম্পল নিব, যে না আমি দেখতে চাই যে বিভিন্ন দেশে কোন দেশের কোভিড-19 এর ইম্প্যাক্ট কত হয়েছে। তো আমি বাংলাদেশ থেকেও 100টা কোম্পানিরও সার্ভে করব, ইন্ডিয়ারও 100 কোম্পানি থেকে সার্ভে করব, আবার ভিয়েতনামেরও 100 কোম্পানি থেকে সার্ভে করবো। তারপরে আমি 3টা ডাটাকে আমি কম্পেয়ার করবো যে কোন দেশের অবস্থা কোথায়। তো এটা হবে একটা গ্লোবাল রিসার্চ, ঠিক আছে। এখন টার্গেট স্যাম্পলটা উল্লেখ করা কেন জরুরি, যে আমি যদি শুধুমাত্র গাজীপুর থেকে ডাটা নিয়ে একটা রিসার্চ করি, সেই রিসার্চটা যদি আমেরিকার একজন পড়ে সেটা কি সে জেনারেলাইজ করতে পারবে কিনা। জেনারেলাইজ মানে হচ্ছে যে সেই রিসার্চটা সবখানে প্রযোজ্য হবে কিনা। আমার গাজীপুরের যেই মানুষের যে অবস্থা সেটা কি দুনিয়ার সবখানে কি একই রিসার্চ ইমপ্লিমেন্ট করা যাবে, যাবে না, কারণ এটা জেনারেল ইস্যু। মানে আমরা জেনারেল ভাবে বলতে পারি না যে গাজীপুরে এটা হয়েছে দেখে উত্তরা তো এটা হবে, এটাকে আমরা বলতে পারবো না। এই জন্য আমাদের বলতে হবে যে আমি একটা রিসার্চটা কোথায় করছি। ন্যাশনালি যেটা আমি বাংলাদেশে এটা হয়েছে তাই বলে যে ইন্দোনেশিয়াও এটা হবে
সেটা কিন্তু আমি জাস্টিফাই করতে পারবো না, কারণ দুই দেশের মানুষের নেচার ভিন্ন, মানুষের ইকোনমিক অবস্থা ভিন্ন, সবকিছু ভিন্ন। এই জন্য আমাদের টার্গেট স্যাম্পল দিতে হবে, যেমন আমি এই মানুষ নিয়ে কাজ করছি, এইটা হচ্ছে আমাদের টার্গেট স্যাম্পল। তারপরে অ্যানালাইসিস করার পরে আমরা যেটা ইনক্লুড করবো যে আমি অ্যানালাইসিসটার কোনো ডাটা অ্যানালাইসিস মেথড, যে আমরা কি পরিমাণ মেথড ইউজ করবো। আমরা স্ট্যাটিস্টিক যদি আমরা সার্ভে করি, অবশ্যই আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করব, আমরা কম্পারিজন মেথড করতে পারি, রিগ্রেশন আছে, কোরিলেশন আছে, আমরা কি করতে পারি একদম যদি লেমেন্স টার্মে বলি যে আমরা কম্পেয়ার করতে পারি দুইটা গ্রুপ নিয়ে, ঠিক আছে, যে ঢাকার ভেতরে যে ফ্যাক্টরি আছে তাদের ডাটা এবং ঢাকার বাইরে যে ফ্যাক্টরি আছে তাদের ডাটা, আমরা দুই গ্রুপে কম্পেয়ার করতে পারি যে কার কি অবস্থা। আমরা নিট কোম্পানির ডাটা নিতে পারি, আবার ওভেন কোম্পানির ডাটা নিতে পারি, আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি যে নিটের অবস্থা ভালো না ওভেনের অবস্থা ভালো, ঠিক আছে। অথবা আমরা প্রেডিক্ট করতে পারি যে কোভিড-19 জন্য মানুষের বেতন কমে গেছে এবং বেতন কমার জন্য সেটা রিলেশনশিপ তার পাঁচজন ইন্টারন্যাশনাল উপর। তো আমি এই রিলেশনশিপটাও আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে জাস্টিফাই করতে পারি যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, ঠিক আছে। কোভিড-19 জন্য মানুষ বাইরে যেতে পারে না, এই যে মানুষের বাইরে না যাওয়া যেটা, এইটা তার পারচেজ ইম্প্যাক্টের রিলেশনশিপ কিভাবে করে আমরা সেই রিলেশনশিপ দেখতে পারি। আবার কোভিড-19 জন্য আমরা যেটা আগে কি করতাম, আগে আমরা দোকানে যাই কেনাকাটা করতাম, এখন আমরা কেনাকাটা করি অনলাইনে, রাইট। সো কোভিড-19 জন্য মানুষের অনলাইন পারচেজ যে বেড়ে গেছে অফলাইনের থেকে, এইটা নিয়েও আমরা প্রেডিক্ট রিলেশনশিপ বের করতে পারি যে এটা কি রিলেশনশিপটা কি আসলেই বাড়ছে না আসলেই কমছে। তো এইটা একটা জিনিস। অথবা আমরা যে প্রেডিকশনও দিতে পারি যে আমার যদি মানুষের টাকা যদি এত পরিমাণ কমে যায়, স্যালারি এত পরিমাণ কমলে তার পাঁচ ইন্টেনশন 1 ইউনিট বেড়ে গেছে, এটা নিয়ে আমরা বিভিন্ন প্রেডিকশন দিতে পারি। সো এটা হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড। আর যদি আমরা সার্ভে অথবা যদি ইন্টারভিউ করি, তখন সেটা কোডিং আছে যে আমরা ইন্টারভিউ করবো, সেই ইন্টারভিউ থেকে আমাদের কি কি থিম বের হয়ে গেছে। যে অনেকে বলছে যে ভাই আমাদের এই যে বিভিন্ন লে অফ হয়েছে, এটা হয়েছে, এটা একটা মেইন থিম, যে কোভিড এর কারণে বিভিন্ন কোম্পানি লে অফটা এটা একটা প্রমিনেন্ট থিম, যে লে অফটা বের হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের লে অফ হয় নাই কিন্তু আমাদের অনেক ফার্লো হয়েছে, ঠিক আছে, এটা একটা প্রমিনেন্ট থিম। অথবা আমাদের লে অফ হয় নাই, ফার্লো হয় নাই, আমাদের হচ্ছে ম্যানেজার হয়তো অনেক বেশি এখন আরো চাপ দিচ্ছে, তো সেটা একটা প্রমিনেন্ট থিম। তো আমরা কোড করে এই থিমগুলো বের করবো এবং সেটা আমরা ভিজুয়ালাইজ করবো ডাটা হিসেবে, গ্রাফ চার্ট, পাই চার্ট, বিভিন্ন বক্স দিয়ে। তো এইসব জিনিস রিসার্চ মেথোডলজি হিসেবে আমরা জাস্ট 1-2 লাইন আমরা ইউজ করবো যে টাইপ অফ রিসার্চ কি, I want to do a quantitative research, এবং to collect the data I would like to use a survey, and my target population is this, and the data analysis method is this. তো এটা জাস্ট আমাদের একটা প্যারাগ্রাফে আমাদের উল্লেখ করতে হবে। মেথোডলজির পরে আমাদের আসবে পটেনশিয়াল কি। এখন সেই আউটকামটা এটা হচ্ছে জাস্ট অনেকটা ওই যে বিগ পিকচার আউটকামের মতো, কারণ যেহেতু আমি রিসার্চ এখনো করি নাই, সো আমি জানি না এটার আউটকামটা কি হবে, বাট আমি কিছু তো আমার অ্যাজাম্পশন আছে রিসার্চ করার পিছনে, আমার তো কিছু আইডিয়া আছে যে এই কারণে আমি এই জিনিসটা করে যাচ্ছি। তো সেটা আমি ওখানে লিখবো যে হাউ দ্য রিসার্চ উইল ইম্প্যাক্ট দ্য কারেন্ট বডি অফ নলেজ, যে এখনকার এক্সিস্টিং যত রিসার্চ হয়েছে আমার রিসার্চ সেখানে কি ইম্প্যাক্ট ফেলবে। আমি অবশ্যই বলতে পারি যে না, এক্সিস্টিং সব রিসার্চ হয়েছে ভিয়েতনামে, ইন্দোনেশিয়াতে, এই দেশে, কিন্তু বাংলাদেশ নিয়ে কখনো রিসার্চ হয় নাই। সো আমার রিসার্চটা এই পুরা কোভিড-19 রিসার্চে বাংলাদেশের একটা পার্সপেক্টিভ এখানে অ্যাড করবে। হুম ইট উইল রিসার্চ, আমি যে রিসার্চটা করবো এটাতে ইম্প্যাক্টটা কার পড়বে। আমি বলতে পারি যে আমার এই কোভিড-19 ইস্যুর ইম্প্যাক্টটা পড়বে কনজিউমারে, যে কনজিউমার আমার রিসার্চ করে বুঝবে যে কেন তার অনলাইন অফলাইনের পারচেজ বেড়ে গেছে। ফ্যাক্টরির মানুষজন যারা বিভিন্ন ব্র্যান্ড আছে তারা আমার রিসার্চ করে বুঝবে যে বাংলাদেশের মানুষ এখন এই দোকানে কেনাকাটা করতেছে না, সবাই অনলাইনে কেনাকাটা করতেছে। তো আমি কি করবো, আমি এখন আমার একটা অনলাইন পোর্টাল বানাতে হবে, এটা তাদেরকে ইম্প্যাক্ট করবে। ম্যানেজারিয়াল ইমপ্লিকেশন, ঠিক আছে, যে আমি যদি দেখি যে মানুষের অনেক চাকরি বাকরি চলে যাচ্ছে, তাহলে এইটা আমার রিসার্চের যদি একটা কোম্পানি সিও পড়ে, সে দেখবে যে বাংলাদেশের সবখানেই আমার রিসার্চের মাধ্যমে যে এদের অনেক ভালো হচ্ছে, এদের অনেক চাকরি বাকরি চলে যাচ্ছে, সে একটা আইডিয়া পাবে এবং সেটা তার পরবর্তীতে ডিসিশন মেকিং এ কাজে লাগবে। যে এই রিসার্চটা পড়ে সে বুঝতে পারে যে বাংলাদেশের অন্য ফ্যাক্টরিতে কি হচ্ছে, সেটা হয়তো সে নিজে হয়তো সব ফ্যাক্টরিতে সে যেহেতু সেই জিনিসটা নিতে পারবে না, এটাই। আর হোয়াট আর সাম ফিউচার ডিরেকশন, যে আমি বাংলাদেশ নিয়ে রিসার্চ করলাম, এটা ফিউচার ডিরেকশন কি, ঠিক আছে, যে আমি এটা রিসার্চ করছি শুধু হচ্ছে বাংলাদেশের নিটওয়ার ফ্যাক্টরিতে, ফিউচার রিসার্চ সেটা নিট ওভেন সবকিছু নিয়ে কাজ করতে পারে, এটা আমার একটা ফিউচার ডিরেকশন। অথবা আমি শুধু দেখছি যে কোভিড-19 জন্য মানুষের যে মানে কি বলে এটাকে, শুধু ইকোনমিক যে ইম্প্যাক্টটা, ঠিক আছে, সেই ইকোনমিক ইম্প্যাক্ট দেখছি, পরবর্তী রিসার্চ কোভিড-19 জন্য তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও দেখতে পারে অথবা তার সোশ্যাল এনভায়রনমেন্টও দেখতে পারে, সেটাই। সো এইটা হচ্ছে ফিউচার ডিরেকশন, যে রিসার্চ থেকে পরবর্তী রিসার্চাররা যে আমাদের রিসার্চ দেখে আরো উদ্বুদ্ধ হবে নতুন কিছু করার জন্য, সেটা হচ্ছে পটেনশিয়াল রিসার্চ আউটকাম। এবং তারপরে টাইম এন্ড বাজেট, এটা আছে, এটাও ইনক্লুড করা যায়, টাইম এন্ড বাজেট হিসেবে ইনক্লুড করা যায় ইন দ্যাট সেন্স যে আমি যে ডাটা কালেক্ট করবো, সেই ডাটা কালেক্ট করতে আমার কি পরিমাণ টাইম লাগবে। সো আমরা নর্মালি প্রজেক্ট করি হচ্ছে ফাইনাল ইয়ারে, ফাইনাল সেমিস্টারে। সো আমি এমন একটা রিসার্চ নিলাম, দেখা গেল এটা ডাটা কালেক্ট করতেই 6 মাস লাগবে, তার মানে কি এটা হয়তো সুপারভাইজার অ্যাপ্রুভই করবে না, যে তোমার এটা করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। সো সেই অনুযায়ী আমাদের একটা টাইম ফ্রেম দিতে হবে যে আমার ডাটা কালেক্ট করতে 1 মাস সময় লাগবে,
তারপরে যে আমি অ্যানালাইসিস করবো, সেই অ্যানালাইসিস লিখে সেই রিপোর্ট লিখতে আমার 1 মাস সময় লাগবে, সেই টাইম ফ্রেম দিতে হবে। আর আমরা যদি কোনো কোম্পানিতে দেই, ওরা তো অবভিয়াসলি তোমার কাছে টাইম ফ্রেম চাবে সবার কাছে, যে আপনি যে রিসার্চ করবেন রিসার্চের টাইম ফ্রেম কত, আপনারা 1 বছরের মাঝে রিসার্চ আপনি করতে পারবেন কিনা, সেই টাইম ফ্রেমটা ওইখানে টেন্টেটিভ টাইম ফ্রেম দিতে হবে, যে ডাটা কালেকশন টাইম ফ্রেম কত, অ্যানালাইসিস টাইম ফ্রেম কত, রেজাল্ট রিপোর্ট লেখা টাইম ফ্রেম কত, এবং বাজেট। যদি নর্মালি বাজেট আমাদের ইউনিভার্সিটি লাগে না, কারণ সবকিছু নর্মালি আমাদের পকেট থেকেই যায়, বা যদি আমরা কোনো ফাউন্ডেশনের কাছ থেকে টাকা চাই, ধরেন আমি কোভিড-19 ই করবো, হয়তো বিজিএম এর কাছেও আমি একটা প্রপোজাল দিতে পারি যে আমি একটা রিসার্চ করবো, আপনারা আমাকে টাকা দেন, ঠিক আছে। অথবা ইউনিভার্সিটির হয়তো কোনো সায়েন্স ক্লাব আছে, তারা হয়তো কিছু বাজেট আছে, তখন আমাকে বিভিন্ন ডাটা কালেকশন রিলেটেড কস্ট দিতে হবে, যে আমি সার্ভে করবো, সেই সার্ভে বানাইতে আমার কিছু কস্ট লাগবে, যারা যারা সার্ভে নিবে প্রত্যেক সার্ভেকে আমাকে 5 টাকা করে দিতে হবে, অথবা 200 জন সার্ভে নিল, তার মাঝখানে আমি র্যান্ডম লটারি করে 20 জনকে 100 টাকা ফ্লেক্সি লোড দিব। তো এগুলো হচ্ছে ইনসেন্টিভ, যে মানুষ আপনার সার্ভে কেন নিবে। তো এটার জন্য সার্ভে রিলেটেড অথবা ডাটা কালেকশন রিলেটেড কিছু কস্ট লাগে। যদি এক্সপেরিমেন্টাল ডিজাইন করেন, তখন ওই যে বিভিন্ন ম্যাটেরিয়াল, কাপড় কিনতে অথবা কেমিক্যাল কিনতে, ওগুলো একটু কিছু কস্ট লাগবে। ইভেন আপনার যদি অন্য কোনো ল্যাবে যান, বিভিন্ন কি বলে এটাকে, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ল্যাব আছে, যে আপনার মেশিন এনে আপনি, তো সেই বাজেটটা আপনি একটা টেম্পোরারি বাজেট দিবেন, যে রিসার্চটা করতে আমার কি পরিমাণ টাকা লাগবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি রিসার্চ প্রপোজালটা কার কাছে দিবেন, বাট এগুলো একটা রিসার্চ প্রপোজালে ইনক্লুডেড আসতে পারে। তো আলটিমেটলি এটাই শেষ, এবং সবশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে রেফারেন্স, যে আমি যে লিটারেচার রিভিউ করলাম, আমি যে মেথড নিলাম, ঠিক আছে, আমি যে বিভিন্ন গ্যাপ দিলাম, এটা নিশ্চয়ই আমি মানুষের কাছ থেকে পড়াশোনা করে 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 নিছি, এগুলো সব কিন্তু আমার মাথা থেকে আসে নাই। সো এটা হচ্ছে রিসার্চ এথিক্স এবং একাডেমিক অনেস্টি। আমাদের সায়েন্সে যেটা বাংলাদেশে খুব বেশি হয়, যেমন আমি খুবই রিসেন্ট এক্সাম্পল দিলে, যে আমাদের ঢাকা ভার্সিটির প্রফেসর, তারা তাদের থিসিস করছে, পুরো আরেকজনের পুরোটা কপি মেরে থিসিস করে পাবলিশ করে ফেলছে। এটা টোটালি হচ্ছে রিসার্চ এথিক্স এবং একাডেমিক অনেস্টির বাইরে পড়ে। রিসার্চে আপনি যাই লিখবেন, একটা লাইনও যদি আপনি অন্য কারো পেপার থেকে নেন, এটা হচ্ছে রিসার্চ এথিক্স, যে আপনি তাকে সেইটা দিবেন, অ্যাকনোলেজমেন্টটা দিবেন, যে এর কাছ থেকে আমি এটা পড়ছি। প্রত্যেক লাইন বাই লাইন, আপনারা যদি কোনো সায়েন্টিফিক রিসার্চ পড়েন, দেখবেন প্রত্যেক লাইন বাই লাইন ওরা সাইটেশন করতে থাকে, 50-60টার উপরে পেপার, কারণ এরা ওদেরকে দিতে হবে যে এই লোকটা কাজ করছে, এবং এইকে আমি অ্যাকনোলেজ করলাম যে এর কাছ থেকে আমি এই ডাটাটা নিছি। আপনারা যখন রিসার্চ পাবলিকেশন করতে যাবেন, অনেক সময় হয়তো আপনি একটা লাইন লিখছেন, দেখা যাবে রিভিউরও আপনাকে বলবে যে তুমি যে লাইনটা লিখছো, লাইনটা কোথা থেকে লিখছো, তখন আপনাকে ওই সাইট করতে হবে, রেফারেন্স দিতে হবে, যে আমি এইখান থেকে লিখছি। এটা হচ্ছে জাস্টিফিকেশন, যে আমি যে কথাটা বললাম, এটা আমি কার বেসিসে কথাটা বললাম, ঠিক আছে। তো সেই রেফারেন্সটা সবসময় দেওয়া লাগবে, এটা খুব একটা ভালো প্র্যাকটিস। আমরা নর্মালি যখন আমরা ইউনিভার্সিটি রিসার্চ প্রপোজাল, আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন যে ই করে টার্ম পেপার লিখি অথবা ফাইনাল পেপার লিখি, প্রেজেন্টেশন দেই, আমরা বিভিন্ন সোর্স থেকে অনেক ডাটা টাটা নিই, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় সেই সোর্সকে দেই না, সাইট করি না, রেফার দেই না। বাট এটা খুবই একটা ভালো প্র্যাকটিস, যে সব কিছুতে আমরা যেই ডাটাই নেই না কেন, সেটা যদি আমরা একটা ছবিও নেই কোত্থেকে, এই ছবিটা আমি কার কাছ থেকে নিছি সেটারও তোমার সাইট করতে হবে, যে এই ছবিটার ক্রেডিট আমি এই কাছ থেকে নিছি। তো এটা হলো ভালো প্র্যাকটিস। সো আমি যদি ওভারঅল উপরে যাই, তাহলে এটাই হচ্ছে টোটাল হচ্ছে রিসার্চ প্রপোজাল আউটলাইন, যে এই জিনিসগুলো রিসার্চ প্রপোজালে অ্যাড করতে হবে, এবং তাহলেই বলা যাবে যে রিসার্চ প্রপোজাল একটা 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 স্ট্রাকচার রিসার্চ প্রপোজাল দাঁড়াবে। এবং এইটার অনেকে জিজ্ঞেস করতে পারে পেজ লিমিট কত। রিসার্চ প্রপোজালের পেজ লিমিটের অ্যাকচুয়ালি সেরকম কোনো বাহাদুর নিয়ম না, এটা ডিপেন্ড করে ওই যে প্রজেক্টের উপর, বাট 2 থেকে 3 পেজ ইজ মোর দেন এনাফ সবকিছু লেখার জন্য। 2000 ওয়ার্ডের মধ্যখানে 2 থেকে 3 পেজের মধ্যে একটা একটা ভালো রিসার্চ প্রপোজাল দাঁড়া করানো সম্ভব। তো আমরা মানে রানা ভাই যেভাবে টু দা পয়েন্টে আমাদেরকে এক্সপ্লেইন করছে, আমার মনে হয় না যে এরপরে আসলে খুব বেশি কোশ্চেন আর আমাদের আসলে থাকার কথা। তো তারপরেও আমি পার্টিসিপেন্টসদেরকে রিকোয়েস্ট করব যে যদি তাদের কোনো কোশ্চেন থাকে, তারা আমাদের এই চ্যাট বক্স ওপেন আছে, আমাদের চ্যাট বক্সে যেন তার কোশ্চেনটা ড্রপ করে, আমরা সেখান থেকে আনসার গুলো নিব। তো এর মধ্যে আমি 2টা কোশ্চেন অলরেডি পেয়ে গেছি। আমি যদি রানা ভাইকে কোশ্চেন করি, প্রথম কোশ্চেনটা হচ্ছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড ইন এ রিসার্চ প্রপোজাল? মানে হচ্ছে রিসার্চ প্রপোজালের ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড কি আসলে একই জিনিস নাকি ভিন্ন জিনিস? না, ইন্ট্রোডাকশন আর ব্যাকগ্রাউন্ড একই জিনিস। এটা সাইমালটেনিয়াসলি ইউজ করা যাবে, ঠিক আছে, সিনোনিমাসলি আর কি। এটা জাস্ট প্যারাগ্রাফের নাম হিসেবে ইন্ট্রোডাকশনও দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ডও দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা অনেকটা একটা ইনফর্মাল একটা ভাইব চলে আসে ব্যাকগ্রাউন্ড, বাট ইন্ট্রোডাকশনটা হলে আর একটু ফর্মাল ভাইব হবে। সো দুইটা একই জিনিস, দুইটার মধ্যে সেরকম বেসিক্যালি কোনো পার্থক্য নাই। সেকেন্ড একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেন অ্যান্সার আপনি আপনার প্রেজেন্টেশনে একদম লাস্ট স্লাইডে আসলে বলে দিচ্ছেন, তারপর আমি আচ্ছা, আবারও বলি যে কোশ্চেনটা করছে এরকম যে আমাদের যে 7-8টি পয়েন্ট নিয়ে আমরা প্রপোজালটি সেট করব, যেটা হচ্ছে আপনি আউটলাইন যেটা শেয়ার করছেন,
এটার কোনো লেন্থ লিমিটেশন আছে কিনা ইন্ডিভিজুয়াল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটাই বললাম যে 2 থেকে 3 পেজের মাঝখানে রিসার্চ প্রপোজাল ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, কারণ আমরা যখন লিটারেচার রিভিউ করব, লিটারেচার রিভিউর কিন্তু কোনো শেষ নাই, হাজার হাজার পেপার আছে একটা টপিকে। সো আমি কতটুকু লিখবো সেটা আমি যে এই জন্যই প্রথমে যখন আমরা রিসার্চ টপিক সিলেক্ট করবো সেটা আমাকে ন্যারো ডাউন করতে হবে। ঠিক আছে, কারণ আপনি যদি ন্যারো ডাউন না করে লিটারেচার রিভিউ শুরু করতে যান, আপনি হারাই ফেলবেন। ঠিক আছে, যে এটা করতে চাই, আরে এই পেপারটা পরে ভালো লাগছে তো আমি এটা নিয়ে কাজ করি, আরে এটা পরে ভালো লাগছে তো আমি এটা নিয়ে কাজ করি। আগে নিজের মাইন্ডসেট করতে হবে, ন্যারো ডাউন করতে হবে। এটা যারা রিসার্চ করে তাদের এটা খুব একটা বড় সমস্যা। যদি আমার নিচের আইডিয়া না থাকে, রিভিউ করতে গেলে হারাই যায় যে এত কিছু আছে, আমি কোনটা থেকে কোনটা করবো। তো এই জন্য ন্যারো ডাউন করলে আমার ওই রিসার্চটা করতে কাজে লাগবে। সেখান থেকে আমি বেস্ট হয়তো 5টা থেকে 10টা পেপার আমি সিলেক্ট করলাম, করে এবং চেষ্টা করবো যে একদম লেটেস্ট যে রিসার্চটা 10-20 বছর আগে আমি একটা পেপার লিখে যদি লিখি, সেটার কি এখনকার দিনে কি সেটার কোনো রিলেভেন্স আছে? আমি দেখবো যে একদম রিসেন্ট। তো আমি যখন যে গুগল স্কলার কথা বললাম, ওইখানে গেলে কিন্তু এই করা যায়, টাইম সেট করা যায় যে 2016 পর থেকে যেগুলো পেপার হয়েছে শুধু সেগুলোই আমাকে দেখাও। সেখান থেকে আমি ফিল্টারিং অপশন দেখি। তো সেখান থেকে আমি 5টা থেকে 10টা পেপার সিলেক্ট করে আমি সেটার উপরই জাস্ট সামারাইজ করলাম। সো চেষ্টা করতে হবে যে 2 থেকে 3 পেজ অথবা 2000 থেকে 2500 ওয়ার্ড, ঠিক আছে, এর মাঝখানে রিসার্চ প্রপোজাল দাঁড় করার জন্য। তো ম্যাক্সিমাম ওয়ার্ডটাই, মেইন ম্যাক্সিমাম ওয়ার্ডই চলে যাবে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড লিখতে এবং কিছু ইন্ট্রোডাকশন লিখতে। বাকি যেগুলো সেকশন যেমন মেথড, এগুলো কিন্তু সব এক লাইনে, যে আই ওয়ান্ট টু ডু দিস মেথড। মেথড কিন্তু ডেসক্রাইব করতে হবে না, ডেসক্রাইব করবো যখন আমি অ্যাকচুয়াল রিসার্চ পেপারটা লিখবো, যখন আমি মেথডটা দিব। হ্যাঁ, ওইখানে কিন্তু 1-2 পয়েন্ট আছে, ওইখানে কিন্তু জাস্ট এক প্যারাগ্রাফে 4-5 লাইনে শেষ হয়ে যাবে। মেথড, বাজেট, প্ল্যানিং, তারপরে আপনার রিসার্চ যে এটা আউটকামটা, এটা জাস্ট একটা লাইন যে আমার আউটকাম আই ওয়ান্ট, সো দিস রিসার্চ উইল ডু দিস রিসার্চ উইল ইনভেস্টিগেট দিস। সো এগুলো জাস্ট এক লাইনে। সো মোটামুটি দেখা যাবে 1 পাতা থেকে 1.5 পাতা ওই ইন্ট্রোডাকশন এবং লিড রিভিউ দিকে চলে যাবে, আর বাকি ফিল আপ হাফ পেজ অথবা 3 পেজের মধ্যে হলে হবে। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। একজন কোশ্চেন করছে যে আমরা কেস স্টাডি সহ বেশ কিছু জায়গায় অ্যাবস্ট্রাক্ট দেখি, কি কি দেওয়া যেতে পারে বা থাকতে হবে এই অ্যাবস্ট্রাক্ট কেস স্টাডি? হ্যাঁ, মানে সে আসলে আমি একটু মানে কোশ্চেনটা ক্লিয়ার না আমার কাছে। যেটা মনে হচ্ছে যে সে যেটা জানতে চাচ্ছে যে যখন মানে লিটারেচার রিভিউ করে সেক্ষেত্রে সে অ্যাবস্ট্রাক্ট দেখে, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট দেখে। তো সেই অ্যাবস্ট্রাক্ট গুলো আসলে কি কি থাকতে পারে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কি কন্টেন্ট রাখা যেতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমি নিজেই প্রশ্ন হয়তো একটু অ্যাম্পলিফাই করে আমি বলি যে কেস স্টাডি যেটা, বিভিন্ন কেস স্টাডি হচ্ছে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিসার্চ। ঠিক আছে, যেমন বাংলাদেশে এখন লিড, আমরা যে শুনছি যে লিড সার্টিফাইড ফ্যাক্টরি, আমি এক্সাম্পল দিচ্ছি যে বাংলাদেশের পৃথিবীর টপ 10টার মাঝখানে 7টা লিড সার্টিফিকেট দিয়ে হচ্ছে বাংলাদেশে। আমার ইচ্ছা হলো যে আমি একটা কেস স্টাডি করব, একটা লিড সার্টিফাইড ফ্যাক্টরি কিভাবে চলে, এটা কেন লিড সার্টিফাইড এবং এটার এনভায়রনমেন্টাল ইকোনমিক ফ্যাক্টর কি, আমি সেটা নিয়ে একটা কাজ করব। তো আমি সিলেক্ট করলাম রিসার্চের সাথে প্লামি ফ্যাশন, যেটা লিড সার্টিফাইড, হিউজ র্যাঙ্কিং। সো আমি যদি আমার রিসার্চটা সাজাই শুধুমাত্র প্লামি ফ্যাশন নিয়ে, প্লামি ফ্যাশন ইজ এ ওয়ান কেস, রাইট, among all the 7 lead certified or among 5000 textile material, প্লামি হচ্ছে একটা কেস। তো আমি আমার পুরো রিসার্চে হলো প্লামি ফ্যাশনের উপর। আমরা মাঝে মধ্যে যে ইন্টার্ন রিপোর্ট করি না, এই ফ্যাক্টরির উপর, এটা অনেকটা একটা কেস স্টাডি রিপোর্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, যে একটা ফ্যাক্টরিতে কি কি আছে, কেমনে চলে, কতজন মানুষ, মানে ওই একটা কেসের উপর ডিপেন্ড করে আমি সবকিছু করব। ঠিক আছে, সো সাস্টেনেবিলিটি সাপ্লাই চেনের উপর কেউ যদি সাপ্লাই চেন বুঝতে চায় যে প্রপার সাপ্লাই চেন কি, সেটার উপর একটা কেস স্টাডি আছে। এটা হচ্ছে আইকিয়ার উপর। আইকিয়া হচ্ছে একটা সুইডিশ কোম্পানি, যে ফার্নিচার কোম্পানি। ওদের সাস্টেনেবিলিটি হচ্ছে পায়োনিয়ার, মানে সাস্টেনেবল বলা যায় যে এদের সাপ্লাই চেন এত ভালো, এরা কিভাবে স্টোর ডিস্ট্রিবিউট করছে, এরা কিভাবে প্রোডাকশন ম্যানুফ্যাকচার ডিস্ট্রিবিউট করছে। সো একজন রিসার্চার, সুইডিশ রিসার্চার, সে আইকিয়া নিয়ে একটা পেপার লিখছে। আইকিয়া হচ্ছে একটা কেস, সেটা সে লিখছে যে আইকিয়া এভাবে চলে। সেটা দেখে অন্য কোম্পানি সেই কেসটি যখন পড়বে, সে তখন মোটিভেটেড হবে যে না, ওকে ঠিক আছে, আইকিয়ার মতো করে তাহলে কি আমি আমার ফ্যাক্টরি সাজাতে পারি কিনা। সো ইটস জাস্ট এক্সাম্পল। সেই কেস স্টাডিও করা যায়। আমরা দেখলাম যে একটা কেস স্টাডি, ঠিক আছে। এখন যে আমরা দেখি যে অনলাইনে ওই যে মুস্তাফিজ ভাই, ডেনিম মুস্তাফিজ, ওনার বহুত পোস্ট, ঠিক আছে, উনি পায়োনিয়ার অফ ডেনিম। সো আমি যদি তার ডেনিম নিয়েই শুধু একটা কেস স্টাডি করি যে মুস্তাফিজ ভাই তার কোম্পানি কিভাবে চালায়, সেটাই একটা কেস স্টাডি হবে। সে এমনি এমনি চালায়, সে বাইরের সাথে এভাবে কমিউনিকেট করে, এই জন্য সে এত বড় পার্সোনালিটি। তুমি অন্য ফ্যাক্টরি কেন এটা ফলো করে না? সো এটা নিয়ে রিসার্চ করা যায়, এটা হচ্ছে কেস স্টাডি। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে অ্যাবস্ট্রাক্ট দেখি, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে পুরা জিনিসের একটা ছোট সামারি। ঠিক আছে, নর্মালি আমরা যে অ্যাবস্ট্রাক্ট লিখি সেটা একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, যে 150 ওয়ার্ড থেকে 250 ওয়ার্ডের মাঝখানে, এর মাঝখানে নর্মালি অ্যাবস্ট্রাক্টটা হয়। অ্যাবস্ট্রাক্ট কেন দেওয়া থাকে? ওই যে
ম্যাক্সিমাম জার্নাল, কিছু কিছু জার্নাল ম্যাক্সিমাম জার্নালই হচ্ছে পেওয়ালের আন্ডারে থাকে, যে জার্নালটা ফ্রিতে পড়া যায় না, ঠিক আছে? তো যখনই পেপারে ঢোকা যায় তখন টাইটেলটা দেওয়া থাকে আর অ্যাবস্ট্রাক্টে দেওয়া থাকে। অ্যাবস্ট্রাক্টে দেওয়া থাকে রিসার্চ কোয়েশ্চেন, মানে বিগ পিকচার রিসার্চ কোয়েশ্চেন, যে এই রিসার্চে আমি এই কোয়েশ্চেনটা অ্যাড্রেস করছি, এবং এই এক লাইনে অথবা 2 লাইনে এইটা হলো সমস্যা, এই সমস্যার জন্য এইটা হলো আমার রিসার্চ কোয়েশ্চেন, ঠিক আছে? 3 নাম্বার লাইনে লেখা লাগবে এই সমস্যার জন্য আমি এই মেথড ইউজ করছি। 4 নাম্বার হচ্ছে এই মেথড পাওয়ার জন্য আমি এই রেজাল্ট পাইছি, জাস্ট 2-3 লাইনের রেজাল্ট। এবং যদি ওয়ার্ড 250-150 ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে এই রেজাল্ট কার কাজে লাগবে, যে দিস উইল কন্ট্রিবিউট ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড হ্যান্ড, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্টে হচ্ছে পুরো 5টা সেকশনের প্রত্যেক সেকশন থেকে 1-2-3-4 1-2 লাইন করে নিয়ে জাস্ট 250 ওয়ার্ডের মধ্যে স্কুইজ করে পড়া, যাতে, কারণ আমাদের তো আমরা লিটারেচার রিভিউ করবো, এখন সব পেপার তো পুরো পড়ে তো সম্ভব না, আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়বো। অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি লিখি যে না এই পেপারটার ভেতরে গেলে আমি আমার কাজের কিছু পাবো, সেটাই অ্যাবস্ট্রাক্ট দেখে বুঝতে হবে, ঠিক আছে? যে আমি আমি মনে করি একটা রিসার্চ হচ্ছে কোভিড-19 নিয়ে, তার অ্যাবস্ট্রাক্টে কোথাও কোভিড-19 এর নাম গন্ধই নাই, ঠিক আছে? তা আমি কিভাবে বুঝবো? তো ওই পেপারটার জিস্ট বুঝতে গেলে আমার এখন পেপারটা ডাউনলোড দিয়ে পুরো পড়ে খুঁজতে হবে, ও না সে এটা নিয়ে কাজ করছে। তো তার উচিত প্রথমে অ্যাবস্ট্রাক্টে লেখা দেওয়া যে দিস রিসার্চ ইনভেস্টিগেটেড দ্য ইমপ্যাক্ট অফ কোভিড-19। তো আমি বুঝবো যে না, যে কোভিড-19 রিসার্চে সে বুঝবে যে না এই পেপারে কোভিড-19 নিয়ে কিছু আছে, ঠিক আছে? তখন আমি সেটা ডাউনলোড দিব, টাকা খরচ করবো অথবা যাই করবো, ওটার পিছনে আমি একটু টাইম দিব। এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের আর কি মূল মন্ত্র আর কি। সো এই জন্য অনেকে চেষ্টা করে যে অ্যাবস্ট্রাক্টটা খুব ক্যাচি দেওয়ার জন্য, যে একদম একদম মেইন পয়েন্ট, যেটা আমরা যখন প্রেজেন্টেশন দিই আমরা একদম বুলেট পয়েন্ট গুলো দিই, অ্যাবস্ট্রাক্টে জাস্ট বুলেট পয়েন্ট, যে আমি এটা রিসার্চ এই কারণে করছি, এটা হচ্ছে আমার মেথড, এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন, 5-6 লাইনে 150 ওয়ার্ড থেকে 250 ওয়ার্ডের মধ্যে, দ্যাটস ইট। সোজা কথা হচ্ছে আমি যে রিসার্চটা করতে চাচ্ছি আমার রিসার্চের সবকিছু যেন এট এ গ্লান্স এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে আসে, এটা সোজা সোজা কথা সামারি। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। মোস্ট প্রবাবলি এটা আমাদের লাস্ট কোশ্চেন হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে অনেক সময় এমন কিছু টপিক প্রজেক্ট হিসেবে নিতে হয় বা নিয়ে থাকি যেটা সম্পর্কে আমাদের আগের কোনো ধারণা থাকে না। সেক্ষেত্রে কি আমাদের গুগল স্কলার বা এই জাতীয় অ্যাপস এর উপর এসব অ্যানালাইসিস করলেই মোটামুটি ধারণা এসে যায়? হ্যাঁ, মোটামুটি এসে যাওয়ার কথা। লিটারেচার রিভিউটা করার মেইন জিনিসটাই হচ্ছে যে আগে যারা করছে সেইখান থেকে তারা কি কি করছে, এবং প্রত্যেকটা রিসার্চ যখন দেওয়া থাকে তখন সেইখানে ম্যাক্সিমাম পাবলিশ পেপার ওইখানে লিমিটেশন সেকশনও দেওয়া থাকে, যে রিসার্চটা করার সময় তাদের কি লিমিটেশন ছিল। তো আমরা যখন একটা প্রজেক্ট নিব তখন যখন আমরা লিটারেচার রিভিউ করব তখন আমরা বুঝবো যে এই রিসার্চটা করতে গেলে আমাদের কি মেথডটা সবচেয়ে ভালো মেথড। আমি কি সার্ভে নিলে গিয়ে মেথডটা সবচেয়ে ভালো হবে, সেটা লিটারেচার দেখে বোঝা যাবে, যে লিটারেচার ম্যাক্সিমাম মানুষই প্রপোজ করছে সার্ভে, তার মানে আমি সার্ভে নিব। অথবা এই লিটারেচারের সময় যে ওদের কি পরিমাণ টাইম লাগছে আমরা সেটা বুঝবো। যদি আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চ করি নর্মালি, আমাদের যদি আমরা যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যে ওরা যে মেশিনটা ইউজ করছে, আমি যখন পেপারটা পড়বো সেখানে কিন্তু মেশিন লেখা থাকে যে তারা এই মেশিনটা ইউজ করছে, এবং এই মেশিন তারা এই স্ট্যান্ডার্ড ইউজ করছে, আইএসও, বিএস, এএসটিএম, হোয়াট এভার দ্য মেথড। তো সেই মেথডটা আমি জানি কিনা, অথবা এই মেশিনটা আমার ল্যাবে আছে কিনা, তো সেটা আমি বুঝতে পারবো যেটা করা যাবে কিনা। কিছু কিছু রিসার্চ আছে যেটা ল্যাব স্কেলে করা যায় না, এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করতে হয়, ঠিক আছে? তো আমি ধরলাম যে আমি এই কাজটা করবো, কিন্তু একটা পেপার পরে দেখা গেল যে ওইটা আমার ল্যাবে যে মেশিন আছে সেই মেশিনটার দ্বারা ওই রিসার্চটা করা সম্ভব না, তখন আমি আমার রিসার্চটা ওইভাবে মডিফাই করতে পারবো, ওইটা আরো ন্যারো ডাউন হয়ে আসবে। আমি অনেক কিছু হয়তো যেটা প্রথমে চিন্তা করছি সেটা আমি বাদ দিতে পারবো। সো লিটারেচার রিভিউতে অনেক কনসেপচুয়াল জিনিস অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যে এই রিসার্চটা করতে গেলে আমার এই থিওরি পড়া লাগবে, আমার এই মেথড জানা লাগবে, যে আমি চাইছি রিলেশনশিপ, একটা জিনিসের রিলেশনশিপ বের করতে, কিন্তু রিলেশনশিপ বের করতে যে আমি যে স্ট্যাটিস্টিক্সটা লাগে এটা আমি জানি না, ঠিক আছে? তো আমি রিলেশনশিপ লেখা কোন যখন পেপার আমি পড়বো তখন তারা তো লিখে দিবে যে টু কন্ডাক্ট দি রিলেশনশিপ আই ইউজ দিস স্ট্যাটিস্টিক্যাল মেথড, তখন আপনি জানবেন যে কোন মেথড ইউজ করছে, তখন আমি সেই মেথডের বইটা খুঁজে আমি সেটা নিয়ে পড়লাম। তো এইভাবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে যে অ্যাকচুয়াল রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করতে হবে। সো এইটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এই জন্য আমরা লিটারেচার রিভিউটা আগে করি, অবজেক্টিভ বইগুলো পরে লিখি, কারণ রিভিউটা লিখে আমি বুঝি যে অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা কিভাবে ডিজাইন করবো। সো রিভিউ পড়লে আমার ওই মেথোডোলজি সেকশন এবং ইনস্ট্রুমেন্টেশন ওগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো রানা ভাই, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের সেশনটা, এবং বোঝাই যাচ্ছে আমাদের, আমি একটু আপনার সাথে শেয়ার করি যে আমরা যখন আপনার সেশন যখন কন্টিনিউ চলতেছিল, এক পর্যায়ে আমাদের প্রায় 45 পার্টিসিপেন্টস আমাদের সাথে জয়েন করছে। এখন আপস এন্ড ডাউনস করতে করতে এখনো পর্যন্ত 30+ পার্টিসিপেন্ট শেষ পর্যন্ত হলেও আমাদের সাথে আছে। তো নর্মালি আমাদের সেশন গুলোতে এটা দেখা যায় না। তো বোঝা যাচ্ছে যে তারা আসলে সেশনটা অনেক বেশি এনজয় করছে, যে কারণে তারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনছে। এবং আরো একটা মজার জিনিস আমি আপনার সাথে একটু শেয়ার করি, যে আমাদের ক্যাম্পাসে কিন্তু এখনো কোনো ব্যাচ বের হয় না। আচ্ছা তো আচ্ছা। আমাদের ফার্স্ট ব্যাচ যেটা, তারা থার্ড ইয়ারে এখন আছে। হুম হুম। তো এটা একটা বলতে বলতে পারি একটা হাই টাইম, যে
যে আপনি আপনার এই রিসোর্স গুলো আমাদের সাথে শেয়ার করছেন, মানে কনসেপ্ট গুলো আমাদের সাথে শেয়ার করছেন। ওরা হয়তো আপনার আর এক সেমিস্টার পরে গিয়েই এই কাজগুলো শুরু করবে। তো এর থেকে আসলে বেটার সময় আর হইতে পারে না ওদের জন্য, যে ওরা আমরা যেটা পাই নাই ওরা এখন সেটা আর কি খুব ভালো মতো পাচ্ছে। যে আমার মনে হয় যে এই সেশনের পরে বেশ কিছু সুন্দর সুন্দর রিসার্চ আমরা হয়তো তাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি। তো আপনি আমাদের উদ্দেশ্যে যদি ফাইনাল কোনো কথা বলতে চান, বা আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। ফাইনাল কথা বলার জন্য ওই যে রিসার্চ করার সময় একটু মানে সবচেয়ে ভালো কথা, রিসার্চ করতে গেলে ওই যে আমরা সবই বলি যে চাকরির ক্ষেত্রে প্যাশন, এই ক্ষেত্রে প্যাশন, সেই ক্ষেত্রে প্যাশন, রিসার্চের ক্ষেত্রেও প্যাশন আসতে পারে, ঠিক আছে? এবং আমরা অনেক সময় মনে করি যে আগের ব্যাচের মানুষজন যা করছে সেটাই করেই কোনো রকম করে দিব, আমার জন্য ইজি হবে, সেটা না। রিসার্চের সময় ট্রাই টু টেক রিস্ক, ঠিক আছে? যে নতুন কিছু করি, আমি তো রিস্ক নেই, হয়তো আমার একটু কষ্ট বেশি করতে হবে, বাট সেটার ইম্প্যাক্ট অনেক লং লাস্টিং ইম্প্যাক্ট হবে, ঠিক আছে? আমরা ম্যাক্সিমামই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করি স্মল স্কেলে, আমাদের ল্যাবে যে মেশিন আছে সেগুলো দিয়ে করি, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এটা আমার জন্য না, হয়তো আমি এখন ওই টাইপের ম্যানেজমেন্ট টাইপ রিসার্চ বেশি করি দেখে হয়তো আমার একটু বায়াস আসতে পারে, বাট আমি দেখছি আমার ফিল্ডে, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়াল আমরা সোশ্যাল সায়েন্সকে সোশ্যাল সায়েন্স মানে সোশ্যাল স্টাডি, ঠিক আছে, আমরা এনভায়রনমেন্ট নিয়ে অনেক কথা বলি, ইকোনমি নিয়ে কথা বলি, বাট আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল সাস্টেনেবিলিটি যেটা, যে আমাদের আমরা 2 দিন পর পর ওয়ার্কার মারা যায়, শ্রমিক বিক্ষোভ হয়, মালিক পক্ষ ভালো না, বাড়ি করে না, এইগুলা কিন্তু সব সোশ্যাল স্ট্রাকচারের আন্ডারে পড়ে, এটা কিন্তু ইকোনমিক এনভায়রনমেন্ট আন্ডারে পড়ে না। এবং আমাদের বাংলাদেশের মেইন সমস্যাই কিন্তু ওইখানে, এই শ্রমিক বিদ্রোহ, এইটাই। তো আমরা চাবো যে আমরা যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেসড যেই রিসার্চ গুলো হয় সেগুলো যদি আমরা করি, যে বায়ার সাপ্লাই রিলেশন অথবা শ্রমিকের সাথে মালিকের রিলেশন, অথবা ওয়ার্ক প্লেসে মানুষ কেন এত চিল্লাচিল্লি গালাগালিজ করে, এটার কারণটা কি, আমি বের করি যে এটা রুট কজটা কোথায়। যে মালিক যে বলে টেক্সটাইল, আমি যখন প্রথমে ঢুকছি আমি খুবই নিরীহ টাইপের মানুষ, আমি কখনো ভয়েস নিয়ে কথা বলি না, আমাকে আমার ম্যানেজার বলছে আপনি যদি টেক্সটাইলে গালিগালাজ না দিতে পারেন টেক্সটাইল ইজ নট ফর ইউ। এইটা আসছে কোত্থেকে, মানে কেন আমি গালিগালাজ না দিয়ে একজন ওয়ার্কারকে আমি কাজ করাতে পারবো না? এইটা তো একটা খুব ভালো রিসার্চ, একটা সাইকোলজিক্যাল রিসার্চ একটা জিনিস। আমরা যে, এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশ রিসার্চ করে, কারা করে? ইউনিভার্সিটি, মানে ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে যারা, ওরা করে, ঠিক আছে? তারপর ওই যে হ্যাঁ হ্যাঁ রাইট, ডেভেলপমেন্ট স্টাডিজ ওরা করে। বাট ওরা কি টেক্সটাইল বুঝে আমাদের মতো? ওরা কি টেক্সটাইল সাপ্লাই চেইন বুঝে যে গালিগালাজ কেন করে? যে আমাদের যেই কি বলে লিড টাইম যে এত ছোট, 12 মাসে যে আমাদের 1 মিলিয়ন পিস দিতে হবে, এইটা কি ডেভেলপমেন্ট লোক কি জানে যে প্রেশারটা কোত্থেকে আসে? সেটা আমরা জানি, রাইট? আমরা যেহেতু জানি যে প্রেশারটা কোত্থেকে আসে, আমরা যখন রিসার্চটা করব সেটার ইনপুট অবভিয়াসলি আরো ভালো হবে। আমি বলবো যে জাস্ট ওপেন মাইন্ডেড হওয়ার জন্য, যে সবাই এই রিসার্চ করে দেখে আমারও এই রিসার্চ করতে হবে, নট নেসেসারি। সবাই ফ্যাব্রিকের পিলিং টেস্ট করে দেখে আমারও পিলিং টেস্ট করতে হবে, নট নেসেসারি। সবাই পারচেজ ইন্টেনশন দেখে যে আমারও পারচেজ ইন্টেনশন দেখতে হবে, নট নেসেসারি। বি ওপেন মাইন্ডেড, টেক রিস্ক, হ্যাঁ, দিলে চলে আসে। এবং যেমন আমি আমার মাস্টার থিসিসটা আমি যখন করছি, যে আমি যে স্কেল নিয়ে কথা বলছি, এটার কোনো স্কেল ছিল না, ঠিক আছে? আমার অ্যাডভাইজার বলছে এটার স্কেল নয়, তুমি কি রিসার্চ করো? কি স্কেল না, আমি স্কেল বানাবো, ঠিক আছে? তারপরে সেই রিসার্চটা মোটামুটি বেশ ভালো এখন কি হয়েছে। তো সেইভাবে রিস্ক নিতে হবে, ওপেন মাইন্ড থাকতে হবে। যদি আমরা গ্রুপে কথা বলি, গ্রুপের সাথে আমরা কথা বলবো কার প্যাশন কোন দিকে, সেটা নিয়ে আমরা গ্রুপ প্রজেক্টে কার কোন সেইভাবে কাজ করব। এবং ওই যে রিসার্চ প্রপোজালটা এই প্রেজেন্টেশনের পরে আমরা যখন সুপারভাইজারকে বুঝাইতে যাব, ঠিক আছে, যে কেন আমি করতে চাই, হয়তো এই প্রেজেন্টেশনটা কোনো দিক দিয়ে কাজে লাগবে, যে এইটা করতে চাই, আমি এই লিটারেচার পড়ছি, ঠিক আছে, এই গ্যাপটা আছে, এই গ্যাপটার জন্য আমি এটা করতে চাই। তখন আমি সুপারভাইজারকে এইভাবে, মানে আজেরা কথা না, আমি ভাই স্যার আমি এটা করতে চাই, কেন করতে চাই, কোনো অ্যান্সার না। যখন আমি স্ট্রাকচারালি কাউকে লজিক্যালি বুঝাবো, সে অবভিয়াসলি কনভিন্স হবে, বলছে ঠিক আছে ওকে ফাইন, আমি তুমি করতে পারো, তখন কথা শুনে মনে হচ্ছে তোমার যথেষ্ট ইয়ে আছে, করতে পারবে, সেটা করবে। সো এটার এই জিনিসটা করতে হবে। এবং যখন আমরা রিসার্চ করবো, চেষ্টা করবো যে রিসার্চের যাতে আলটিমেটলি পাবলিশ করা যায়। রিসার্চ করে ওই যে কয়েকদিন আগে ফেসবুকে ছবি একটা থিসিস পড়ে আছে ডাস্টবিনের পাশে, এরকম থিসিস যাতে আমরা না করি। আমরা চেষ্টা করবো যে রিসার্চ যাতে পাবলিশ হয়। পাবলিকেশনের ক্ষেত্রে যারা আমরা বাইরে আছি অথবা যারা ফ্যাকাল্টি আছে, ওদের অনেকে ভয় পায় ফ্যাকাল্টিদের কাছে একটু, যারা একটু রিসার্চে অ্যাক্টিভ, আমরা যারা বাইরে আছি আমরা কিন্তু চাই কোলাবোরেটিভ রিসার্চ করার জন্য, ঠিক আছে? আমি কিছুদিন আগে যে এবার কনফারেন্সে আমি এক যে বুটেক্সের এক ভাইয়ের পেপার আমি নিজে মডিফাই করে তার নাম দিয়ে, তারে ফার্স্ট অথর দিয়ে আমি সেটা কনফারেন্স পেপার পাবলিশ করে দিচ্ছি। সেটা জানতে না, আমি নিজের উদ্যোগে করছি, যে ভাই দেন আপনার পেপারটা ভালো, আমি করে দিই। সো এটা আমাদের সাথে যদি কারো মনে হয় যে না আমি এটা মনে হচ্ছে ভালো, যোগাযোগ করা, যারা সায়েন্স নিয়ে কাজ করে, সেই সায়েন্সের বাদে নক করে, যে ভাই আমি এটা করছি, এটাকে ইমপ্রুভ করে এটা পাবলিশ করা যায় কিনা, সেইভাবে মানুষের সাথে যোগাযোগ রাখা আর কি। তো এইটাই আর কি। সো রিসার্চ জিনিসটা ভেতর থেকে আসতে হয়, জোর করে রিসার্চ হয় না। একবার কেউ যদি দেখে যে না আমি যেটা করতেছি মানে মিনিংফুল প্যাশন, যেটা যে না এটা একটা মিনিং আছে,
ঠিক আছে, মিনিংলেস কোনো কিছুরই প্যাশন থাকে না। যে আমি যেটা করছি মিনিং আছে, আমি ডিপলি কেয়ার করি যে বাংলাদেশের যে লেবার, আমি চাই এদের জীবন ভালো হোক, এই প্যাশন নিয়ে যখন আমি রিসার্চ করবো তখন আমার করতে ভালো লাগবে, যে আমার মনে হয় এটা কোনো না কোনো ভাবে এটা এখানে একটা ইনপুট ফেলবে। সো এটাই আর কি, ভ্যালু অ্যাড করবে। এক্স্যাক্টলি। তো রানা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আবারও অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমরা আজকের সেশনটা এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভালো থ্যাংক থাকবেন ইউ সবাইকে। এখনো 30 জনের মতো আছে, সবাই রাতের বেলা কষ্ট করে সবাই দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি অ্যাটলিস্ট কিছু না কিছু হলেও হ্যাঁ, অনেকের কাজে ডেফিনেটলি। লাগছে। এবং ফাহাদ আমাকে চিনে, সো কারো যদি কখনো কোনো কিছু নিয়ে এক্সট্রা যদি কোনো কিছু লাগে, অবভিয়াসলি ফাহাদকে রিচ করলে আমার ফেসবুক হ্যাঁ, আছে, অবশ্যই। লিঙ্কডইন আইডি আছে, আমাকে কানেক্ট করে অবশ্যই যে কোনো রিসার্চ বেস যে কোনো কিছুতে। আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প এনিওয়ান। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। সবাইকে আল্লাহ হাফেজ, বাই। শুভরাত্রি।